আজকের ক্লাসে আমরা ফিলোসফির প্রশ্নর যেটা ডাব্লিউবি সেটের যেটা প্রশ্ন ওয়াই সিরিজের প্রশ্ন সেটার পার্ট টু। আজকের ক্লাস আমাদের পার্ট টু। গতকাল আমরা পার্ট ওয়ানে প্রায় 50টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি 50টা যে প্রশ্ন আছে সবটা নিয়ে আমরা আলোচনা করব। কিছু কিছু প্রশ্ন একটু ডিফিকাল্ট, একটু উত্তর করাটা জটিল। হ্যাঁ, তবু আমরা চেষ্টা করব আলোচনা সাপেক্ষে যে কোনটা সঠিক উত্তর সেটা বের করার। তো চলো একদম কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি। যে 51 নাম্বার থেকে আমরা ওয়াই সিরিজের শুরু করব। আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করছি, তোমরা প্রশ্নগুলো দেখো, দেন তোমরা তারপরে আনসার গুলো করো। ঠিক আছে, চলো আমি স্ক্রিন শেয়ার করছি। দেখো তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ কিনা, দেখো আমাকে আগে দেখে বলো। স্ক্রিন ক্লিয়ার আসছে তোমাদের কাছে? হ্যাঁ ম্যাম। আমি হ্যাঁ 51 ম্যাম। নাম্বার থেকে একটু বের করে নিই, বুঝলে? 51 নাম্বার থেকে আর যেটা বাকি আছে আমি পরে দেখছি আবার। আচ্ছা চলো। হুম, 51 নাম্বার থেকে এখন সবাই জয়েন করবে, যখন আমি বলি তখন কেউ জয়েন করে না। আচ্ছা, 51 নাম্বার থেকে কনসিডার দ্য অ্যাসারশন অ্যান্ড রিজনিং, সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। অ্যাসারশন সাম এক্স gx ডট hx, সাম এক্স fx, সাম এক্স gx ডট fx। হ্যাঁ, অ্যান্ড ইনভ্যালিড আর্গুমেন্ট। আর রিজন দেওয়া আছে, রেস্ট্রিকশন অন দ্য রুল অফ এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্সিয়েশন ইজ ভায়োলেটেড। এখানে ইআই এর কোনো একটা নিয়ম, সেই নিয়মের লঙ্ঘন করা হয়েছে। হ্যাঁ, সেই প্রয়োগের প্রতিবন্ধকতা লঙ্ঘিত হয়েছে। হ্যাঁ, এটা কি করেছো বলো, কারেক্ট আনসার কি করেছো বলো। করেছিলাম মনে হচ্ছে। এটার এ কিন্তু কারেক্ট আনসার হবে। হ্যাঁ, কারণ দুটো দুটো ইআই করতে গেলে একটা এ ধরে করতে হবে, একটা বি ধরে করতে হবে। এখানে ইআই এর যে রুলসটা রয়েছে সেই রুলসটা কিন্তু এখানে লঙ্ঘিত হয়েছে। হ্যাঁ, তোমরাও বলো একটুখানি, আমি দেখার কিন্তু তো সুযোগ পাইনি, এই জন্য তোমাদেরকেও জিজ্ঞাসা করছি যে তোমরা কি করেছো বা তোমাদের কোনো আদার অপশন মনে হচ্ছে কিনা। এখানে যেহেতু করেছি ম্যাম। করেছি ম্যাম। এটা এ হবে, তার কারণ হচ্ছে কি বলতো, যে রেস্ট্রিকশন অন দ্য রুল অফ এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্সিয়েশন ইজ ভায়োলেটেড। এখানে ইআই এর হচ্ছে রুলসটা এখানে ভায়োলেট হয়েছে। হ্যাঁ, এখানে দুটো সামেক্স থেকে এইভাবে সামেক্স একটা প্রপোজিশন এটা নিঃসৃত হতে পারে না, এটা হবে না। এই জন্য 51 নাম্বারের এ হচ্ছে কারেক্ট আনসার। আমরা কোনো একদিন হয়তো বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু বিস্তারিত আলোচনা করতে গেলে 50টা প্রশ্নের উত্তর শেষ হবে না আলোচনা করে। ঠিক আছে, আমরা ধীরে পরে আলোচনা করব। 51 নাম্বারের এ হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। এবার আমরা আসি 52 নাম্বারে। 52, হ্যাঁ 52, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। WVO কোয়াইন রিজেক্টস অ্যানালিটিক সিনথেটিক ডিস্টিংশন অন দ্য গ্রাউন্ড অফ। হ্যাঁ, এখানে অনেক পরিমাণে আমাকে সিদ্দিক স্যার এই প্রশ্নের উত্তরগুলো করার জন্য হেল্প করেছেন। তোমরা সবাই জানো উনি রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর। তো উনিও অনেক ক্ষেত্রে, উনি যেহেতু উনি স্পেশালিস্ট এই বিষয়ে, উনিও প্রচুর এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো নিয়ে উনিও ঘাটাঘাটি করে আমাকে উত্তরগুলো উনিও খানিকটা আমাকে জানিয়ে হেল্প করেছেন। তো 52 নম্বরের যে প্রশ্ন, WVO কোয়াইন রিজেক্টস অ্যানালিটিক সিনথেটিক ডিস্টিংশন অন দ্য গ্রাউন্ড দ্যাট, এটার কিন্তু আনসার তোমার ডি হবে। ইট ইজ লজিক্যালি আনটেনেবল বিকজ ইট ইনভলভস সার্কুলারিটি। এটি যৌক্তিকভাবে অগ্রহণযোগ্য কারণ এতে চক্রক দোষ আছে। 52 নম্বরের ডি কিন্তু কারেক্ট আনসার হবে। ইট ইজ লজিক্যালি আনটেনেবল বিকজ ইট ইনভলভস সার্কুলারিটি। কোয়াইন পড়তে গেলে এটা আসবে। তোমরা কি করেছো? ম্যাম ডি করেছি। এটা ডি হবে। ইট ইজ লজিক্যালি আনটেনেবল বিকজ ইট ইনভলভস সার্কুলারিটি। আলোচনা করার দীর্ঘ সুযোগ থাকছে না, কারণ তাতে আমার প্রশ্ন উত্তরগুলো শেষ হবে না, ওটা একদিন অন্য অন্য দিন করা যাবে। 53, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যাসারশনে দেওয়া আছে, অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন। দ্য চারবাকস বিলিভ ইন দ্য প্রিন্সিপাল ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। আর রিজন দিয়েছে, দ্য চারবাকস ডু নট অ্যাকসেপ্ট ইনফারেন্স অ্যাজ আ সোর্স অফ কগনিশন। আমরা জানি যে এই দুটোই ঠিক, কিন্তু কারেক্ট অপশন তোমরা এ বি সি ডি এই চারটের মধ্যে কোনটা তোমরা কারেক্ট অপশন করেছো বলো। বি। বি ম্যাম, বি। বি করেছি। আচ্ছা, কেন বি কারেক্ট আনসার হলো, এ কেন হলো না? মানে করেছি চার্বাকরা, ম্যাম। চার্বাকরা অনুমান স্বীকার করছে না বলেই তো তারা ইহ জগতের এই সুখ স্বাচ্ছন্দ্য এটাকেই তারা সবসময় বিলিভ করছে। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, তুমি আনন্দ করো, খেয়ে পড়ে থাকো, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করো, কারণ ওই পাশে কি আছে, আফটার আফটার ডেথ আমাদের কি আছে আমরা তো কোনো কিছুই জানতে পারি না। আমরা তো, কারণ আমরা অনুমানকে স্বীকার করি না।
ঠিক আছে, দা চারবাক ডু নট অ্যাকসেপ্ট ইনফারেন্স অ্যাজ এ সোর্স অফ কগনিশন। হ্যাঁ, চারবাকরা তো অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করে না। ইন ডেপথ তুমি যদি ভেতর থেকে এই বিষয়টা চিন্তা করো, প্রশ্নের আনসারটা তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি দেখো যে এই ইজ দ্য কারেক্ট আনসার। ভেতর থেকে বিষয়টা ভেবে দেখো, কেন চারবাকরা এটা বলছে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। যদি এটা স্বীকারই করা হয় যে চারবাকরা বলেছে, তাহলে কেন চারবাকরা বলছে? তার কারণই হচ্ছে আমরা আমরা তো অনুমানকে স্বীকারই করতে পারছি না। অনুমানের মাধ্যমে এটা আমরা জানতেই পারছি না যে পরলোক বলে কিছু আছে কিনা, কারণ দে ডু নট অ্যাকসেপ্ট ইনফারেন্স অ্যাজ এ সোর্স অফ কগনিশন। হ্যাঁ, এই জন্যই তো তারা ইহ জগতের সুখ স্বাচ্ছন্দ্য এটাকেই সবকিছু মনে করছে। কারণ তারা বলছে যে মৃত্যুর পরে কিছুই নেই, কারণ আমি অনুমান স্বীকার করি না, অনুমানের মাধ্যমে আমি পরলোকের অস্তিত্বকে মানি না। আলটিমেট আমি যদি খুব ভেতর থেকে প্রশ্নটা বিবেচনা করি, তাহলে বিবেচনা করলে কিন্তু আমার কাছে, আমি জানি না অন্যেরা ও কি বলেছে বা না বলেছে, আমার কাছে কিন্তু এটা কারেক্ট আনসার। 53 এ হচ্ছে কারেক্ট আনসার। বোথ এ অ্যান্ড আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওপর ওপর মনে হচ্ছে যে এটা ভুল, এটা ঠিক নয়। হ্যাঁ, এই দুটো একটার সাথে একটা সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু ইন ডেপথ এটা চিন্তা করলে কিন্তু এটা দাঁড়ায় যে একটার সাথে অন্যটা পুরোপুরি সঙ্গতিপূর্ণ। এই রিজনের উপরেই তারা কিন্তু বলছে ইট ড্রিঙ্ক ক্যান বি ম্যারি, যে আমরা অনুমানকে প্রমাণ হিসাবে স্বীকার করি না, তাহলে আমরা পরলোক স্বীকার করব কি করে, কি করে সম্ভব? তো 53 আমার কাছে অ্যাকর্ডিং টু মি এ ইজ দ্য কারেক্ট আনসার। এ ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ নট আ কারেক্ট আনসার। ঠিক আছে, 53 এ কিন্তু কারেক্ট আনসার। আমি জানি না পরে আমাদের ডাব্লিউবিসিএসসি কি করবে। 54 নাম্বার, 54 নম্বরে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কেস অফ ইনফর্মাল ফ্যালাসি। হ্যাঁ, কি করেছো এটার 1 2 3 4 এর মধ্যে? D, none of this. ফ্যালাসি অফ আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, এটা একটা একটা ইনফর্মাল ফ্যালাসি। ফ্যালাসি অফ ডিফেক্টিভ ইন্ডাকশন, ত্রুটিপূর্ণ আরোহ, এটা একটা ফ্যালাসি। ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি, অনেকার্থ দোষ, এটা একটা ফ্যালাসি। এটার উত্তর নান অফ দ্য অ্যাবাবই হবে। ঠিক আছে, এটার উত্তর নান অফ দ্য অ্যাবাবই হবে। কিন্তু আমি আরেকবার করে চোখ বোলানোর সুযোগ পাইনি। আইএম কপির বইতে ইন ডিটেলড ইনফর্মাল ফ্যালাসি কোনগুলো কোনগুলো ইনফর্মাল ফ্যালাসি আছে সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো ইনফর্মাল ফ্যালাসি কোনগুলো কোনগুলো হচ্ছে। ঠিক আছে, সেটা থেকে এটা আনসার আসছে নান অফ দিস। আর একবার তোমরা চোখ বুলিয়ে দেখে নিও, কারণ আমি দেখিনি ইমিডিয়েটলি, এই জন্য বারবার বলছি। 55, ঠিক আছে, 55, find out the correct answer. Ryle holds that the Cartesian picture of mind is based on a logically untenable position because it commits a category mistake. রাইল মনে করেন মন সম্পর্কিত ডেকার্টীয় ব্যাখ্যা যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয়, কারণ এতে ক্যাটেগরি মিস্টেক এসেছে, ক্যাটেগরি মিস্টেক হয়েছে, একটা প্রকারগত ভ্রান্তি হয়েছে। which means committing to, কি করেছো এবিসিডি চারটের মধ্যে? গেলে চুপ করে, কি করেছো? C করেছি, C. এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য হাইপোথিসিস দ্যাট দ্য ফ্যাক্টস অফ মেন্টাল লাইফ বিলং টু ওয়ান লজিক্যাল টাইপ অর ক্যাটেগরি ওয়েন দে অ্যাকচুয়ালি বিলং টু অ্যানাদার, মানে তোমার হচ্ছে এক্সাম্পল হচ্ছে বডি। ঠিক আছে, এটা কিন্তু 55 সি আনসার হবে। এখানে ব্যাখ্যা করার আমার জায়গা নেই, সুযোগ নেই, তাহলে আমি শেষ করতে পারবো না, পরে ব্যাখ্যা হবে কোনো এক সময়ে রাইলের ক্লাসে। তো এটার কিন্তু 55 সি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। রাইলের কারেক্ট আনসার কিন্তু এটা এমন এক প্রকার প্রকল্প যে মানসিক ঘটনাবলী যৌক্তিক প্রকারের অন্তর্গত, যখন প্রকৃতপক্ষে সেগুলি অন্য কিছুর অন্তর্গত, অর্থাৎ শরীরের অন্তর্গত। ঠিক আছে, এটা 55 সি কারেক্ট আনসার হবে। 56, নেম অফ দ্য টু ফিলোসফিক্যাল সুক্ত অফ ঋগ্বেদ। ঋগ্বেদের দুটো দার্শনিক সূক্তের নাম বলতে বলেছে। আই থিঙ্ক সো এটার কারেক্ট আনসার হবে ডি। আই D থিঙ্ক এটার করেছি। কারেক্ট আনসার হবে ডি, হিরণ্যগর্ভ সুক্ত আর পুরুষ সুক্ত, তাই তো? হ্যাঁ ম্যাম, আপনি লিখিয়ে দিয়েছিলেন D. আচ্ছা, আমি লিখিয়ে দিয়েছিলাম, আমার মনে নেই। এটা 56 ডি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। কারণ জমজমি সুক্ত এটা কিন্তু সামবেদের অন্তর্গত সুক্ত। এ বি সি অ্যান্ড ডি, এই চারটের মধ্যে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। হিরণ্যগর্ভ সুক্ত আর পুরুষ সুক্ত, এগুলো খাতায় নোট ডাউন করে নাও। হ্যাঁ, পরের মানে কোনো পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। মাইক্রোফোন মিউট করো, মাইক্রোফোন অন আছে কারো? মাইক্রোফোন মিউট করো। নেম অফ দ্য টু ফিলোসফিক্যাল সুক্তস অফ ঋগ্বেদ, এটা হচ্ছে হিরণ্যগর্ভ সুক্ত অ্যান্ড পুরুষ সুক্ত। 56 ডি হচ্ছে কারেক্ট আনসার। 57, ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন আর সহজ প্রশ্ন। সক্রেটিস হোল্ডস দ্যাট ভার্চু ইজ ওয়ান নলেজ।
Knowledge is virtue according to Socrates. Reason or particular virtue such as temperance, prudence, benevolence, এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত সবাই, kindness, etc. are flowed from one source, knowledge. Thus, knowledge itself is the sole virtue and includes all other virtues. বলো কি হবে এটা? A, A. B, চারটের মধ্যে A ম্যাম হ্যাঁ, A is the correct answer. A is the correct answer. A ম্যাম আর বাকি ভার্চু গুলো সবই নলেজের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। আর নলেজ ইটসেলফ ইজ আ সোল ভার্চু এন্ড ইনক্লুডস অল আদার ভার্চুস। নলেজের মধ্যে বাকি ভার্চু গুলো সব ইনক্লুড হয়ে গেছে, সদ্গুণ গুলো নলেজের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। সুতরাং 57 কিন্তু A হচ্ছে কারেক্ট আনসার। বোথ A and R are true and R is the correct explanation of A. 57। 58 তোমার ম্যাচিং করতে দিয়েছে প্রাভাকর, যোগাচার, ন্যায় আর সাংখ্য, অন্যথা খ্যাতিবাদ, অভিতান্ময়বাদ, বাহ্যার্থ শূন্যতা এন্ড সৎখ্যাতি। ঠিক আছে, করে ফেলো। এটা তো এ হচ্ছে কারেক্ট আনসার, তাই তো? হ্যাঁ, এ হচ্ছে হ্যাঁ কারেক্ট। হ্যাঁ ম্যাম প্রাভাকরের হচ্ছে তোমার অন্বিতা বিধানবাদ, হ্যাঁ। তারপর যোগাচারের হচ্ছে বাহ্যার্থ শূন্যতা, তারপর ন্যায় হচ্ছে অন্যথা খ্যাতিবাদ, আর সাংখ্য হচ্ছে সৎখ্যাতিবাদ। সুতরাং 58 এ হচ্ছে কারেক্ট আনসার। 59 এটা তো আমি দেখারও সুযোগ পাইনি, পড়িয়েছিলাম কোনো এক সময়, দেখারও সুযোগ হয়নি। অ্যানসেলামের প্রশ্ন, ভালো প্রশ্ন। সেন্ট অ্যানসেলাম propounded the ontological proof of God. অবশ্যই অ্যানসেলামস ontological proof is based on Platonic realism. অবশ্যই। In this argument he deduces God's existence from the very conception of God. এটাও তো ঠিক কথা। For Anselm, non-existence of God is antithetical to the idea of God as the most perfect being. কোনটা করেছো? B. All above statements true. এটার আনসার আই থিঙ্ক, আমার যেটা মনে হচ্ছে, আমি প্রশ্নটা আগে দেখিনি, আমার সুযোগ হয়নি এত দেখার, কিন্তু আমার মনে হচ্ছে 59 বি হচ্ছে কারেক্ট আনসার। কারণ অ্যানসেলাম propounded the ontological proof of God, এটা ঠিক। অ্যানসেলামের ontological proof is based on Platonic realism, এটাও একদম ঠিক। আমি যখন পড়িয়েছিলাম এটা আলোচনা করেছিলাম। তারপর ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব অনুসৃত হয়, এটা তো তার ontological প্রুফের, এটাই তো মেন কথা। আর অ্যানসেলামের মতে ঈশ্বরের অনস্তিত্ব পূর্ণ সত্তারূপী ধারণার বিরোধী, একদম অনস্তিত্ব, একদম। চারটেই ঠিক। অল দ্য অ্যাবভ স্টেটমেন্টস আর ট্রু। 59 কিন্তু বি হচ্ছে কারেক্ট আনসার। 60 এটা তো সোজা প্রশ্ন, তোমরা জানো লাইবনিজের। হুইচ প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু লাইবনিজ ডিমান্ডস দ্য এক্সিস্টেন্স অফ আ সুপ্রিম মোনাড? কি হবে? কোনটা, কোন নীতির ওপর? Sufficient reason, মানে principle of sufficient reason. তাই কি? একটুখানি বলো তো, বাকিরা কেউ কিছু করেছো? আমি ডি করেছি D হবে? ম্যাম দাঁড়াও 1 সেকেন্ড। ডি করেছি ম্যাম তোমার দ্য ল অফ অভেদ্য অভিন্নতার যে নীতি, ইট ইজ প্রিন্সিপাল অফ অ্যানালিটিক অন্টোলজি ফার্স্ট এক্সপ্লিসিটলি ফর্মুলেটেড বাই লাইবনিজ ইন হিজ ডিসকোর্স অন মেটাফিজিক্স। ইট স্টেটস দ্যাট নো টু ডিস্টিংক্ট সাবস্ট্যান্সেস এক্স্যাক্টলি রিজেম্বল ইচ আদার। আচ্ছা, দুটো সাবস্ট্যান্স এক্স্যাক্টলি কখনো রিজেম্বল হতে পারে না, ঠিক আছে? দ্য নো টু ডিস্টিংক্ট সাবস্ট্যান্সেস এক্স্যাক্টলি রিজেম্বল ইচ আদার, এটা হচ্ছে অভেদ্য অভিন্নতার নিয়ম। আর আরেকটা হচ্ছে ল অফ, আমি আসলে দেখার সুযোগ পাইনি এই জন্য অসুবিধা, ল অফ সাফিসিয়েন্ট রিজন। সেখানে বলা হচ্ছে, দাঁড়াও, law of sufficient, everything must have a reason or a cause. Sufficient reason এটা বলছে everything, the principle of sufficient reason states that everything must have a reason or a cause. The principle was articulated and made prominent by Gottfried Wilhelm Leibniz with many antecedents. ঠিক আছে, এর দ্বারা everything must have a reason, cause or ground. দুটোই কিন্তু লাইবনিজ বলেছেন।
সুপ্রিম মোনার্ড তত্ত্বের অস্তিত্ব দাবি করে, আমার মনে হচ্ছে ল অফ সাফিসিয়েন্ট রিজন। আমার মনে হচ্ছে না এটাই আনসার হবে। লাইবনিজের মতে কোন নীতি সুপ্রিম মনার্ডের অস্তিত্ব দাবি করে? আমার মনে হচ্ছে যে কেন মনে হচ্ছে তার কারণটা বলে দিই। এভরিথিং মাস্ট হ্যাভ আ রিজন অর কজ অর গ্রাউন্ড, ঠিক আছে? এর উপরেই কিন্তু আমার মনে হচ্ছে সুপ্রিম মনার্ডের যে থিওরি, সুপ্রিম মনার্ড হিসাবে ঈশ্বরকে তিনি স্বীকার করেছেন, সুপ্রিম মনার্ড হিসাবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে দ্য প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজনের ওপরেই এটা দাঁড়িয়ে রয়েছে। এটা অভেদ্য অভিন্নতার নীতি এটার উপর দাঁড়িয়ে নেই। অভেদ্য অভিন্নতার নীতি অনুযায়ী কোনো দুটো জিনিস এক হতে পারে না, ঠিক আছে? নো টু ডিস্টিংক্ট সাবস্ট্যান্সেস এক্স্যাক্টলি রিজেম্বল ইচ আদার, এটা কিন্তু বলেছে। হ্যাঁ, দুটো জিনিস কখনো ক্যান বি এক্স্যাক্টলি অ্যালাইক, এক হতে পারে না, এটা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু সাফিসিয়েন্ট রিজন এটা বলছে প্রত্যেকটি কিছুরই কারণ রয়েছে। হ্যাঁ, এই অনুযায়ী আমার বক্তব্য হচ্ছে 60 নম্বরে 60 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন, পর্যাপ্ত কারণতার নীতি। হ্যাঁ, বলো। পর্যাপ্ত হেতু নিয়মটার উপরই তো গুরুত্ব দিয়েছেন মানে সুপ্রিম মনার্ডের ক্ষেত্রে। হ্যাঁ, সুপ্রিম মনার্ডের ক্ষেত্রে। হ্যাঁ, এটার আনসার তোমার সি হবে, এটার আনসার ডি হবে না। অনেক সময় মনে হতে পারে যে এটার আনসার ডি হওয়ার কথা, বাট এটার আনসার ডি হবে না, এটার আনসার সি হবে, দ্য প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন। আচ্ছা, এটা দেখো, তাহলে 60 নম্বরের আনসার কিন্তু সি হলো, 60 আনসার সি হলো। 61 তো খুব সোজা একটা প্রশ্ন, কি করেছো আমাকে বলবে। অ্যাসারশনে দিয়েছে রামানুজ অ্যাডভোকেটস সৎ খ্যাতিবাদ ইন এক্সপ্লেনিং ইলিউশনারি কগনিশন, আর রিজনে দিয়েছে দ্য কন্টেন্ট অফ ইলিউশনারি কগনিশন ইজ বোথ রিয়েল অ্যান্ড আনরিয়েল। কি করেছো? কি করেছো এটার আনসার? আচ্ছা, খ্যাতিবাদ সম্পর্কে রামানুজের বক্তব্য কোন খ্যাতিবাদকে স্বীকার করেছে? সৎ খেতে পারেন, প্রথমটা ট্রু করেছি আর দ্বিতীয়টা ফলস করেছি ম্যাম। আর বাকিরা কে কি করেছো? বুলটি তো একটা বললো, বাকিরা কে কি করেছো? ম্যাম এ করেছি আমি। ডি করে ডি করেছি ম্যাম। এ ডি এ ডি করেছি, এ করেছি। হ্যাঁ, ডি করেছি ম্যাম। ডি করেছো? আমাকে আরেকবার একটু এই প্রশ্নটা একবার আমাকে বই খুলে দেখতে হবে, ঠিক আছে? কারণ আমি দেখিনি তো প্রশ্নটা, কিন্তু রামানুজের তো সৎখ্যাতিবাদ। হ্যাঁ, আমার মনে ম্যাম পড়ছে না। হ্যাঁ ম্যাম, ওটা ম্যাম সৎকারিতা তাহলে তো বিটা যাবে, মানে আর রিজনিংটা তো যাবে না, কারণ ওটা তো ভ্রম বিষয় সৎ এবং অসৎ উভয়ই বলছে যেহেতু। এটা তো সাংখ্য দর্শনের ম্যাম, সৎ অসৎ উভয় সৎ। হ্যাঁ সদা হ্যাঁ, সৎখ্যাতিবাদ, সাংখ্য সদা দর্শন। সৎখ্যাতিবাদ, হ্যাঁ, সৎকারিতা ম্যাম। সদা সৎখ্যাতিবাদ, হ্যাঁ। তাহলে এটার আনসার কি দাঁড়াচ্ছে বলো? এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। হ্যাঁ ম্যাম, এখানে দুটো আছে এরকম, এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস, অ্যান্ড আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটাই করেছি, এটা তো দেখিনি এটাই হবে দেখুন। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। কেন বলছি? যে দুটো জিনিসকে কভার করছে, এ ইজ ট্রু আর ইজ ফলস অ্যান্ড আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কারণ তো এটাও তো তোমার কাছে জানতে চেয়েছে যে রিজনটা কি ঠিক আছে, যথার্থ আছে। তোমাকে তো এটাও বোঝাতে হবে যে রিজনটা যথার্থ নেই এখানে, ঠিক আছে? রামানুজ অ্যাডভোকেট সৎখ্যাতিবাদ ইন এক্সপ্লেনিং ইলিউশনারি কগনিশন, ভ্রম বিষয়ে রামানুজের মত সৎখ্যাতিবাদ হিসাবে খ্যাত। হ্যাঁ, এবার আর ইজ ফলস অ্যান্ড আর ইজ নট এ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাও তো তোমাকে বলে দিতে হবে ওখানে, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে, আমি যদিও প্রশ্নটার উত্তরটা একবার দেখে নিলে আমার ভালো হতো, সামনে বই দেখতে পাচ্ছি না এখন চোখের সামনে। হ্যাঁ, তো 61 কিন্তু এ হচ্ছে কারেক্ট আনসার, 61 এ হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? এ আর বি এর মধ্যে ডাউট হলেও দুটোর মধ্যে আমি যদি আসি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে, এ আর বি এর মধ্যে সি আর ডি কে বাদ দিয়ে দিলাম, এ আর বি এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু এ, বি নয়। কারণ বি এর আনসারটা এক্সপ্লেনেশনটা ব্যাখ্যা করা হয়নি। 61 এ হচ্ছে কারেক্ট আনসার। 62 করেছো এটা? আমি তো দেখারও সুযোগ হয়নি এটা। করেছো কি? প্রবাবিলিটি, ম্যাম আমি বি করেছি। প্রবাবিলিটি করেছো এটা? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং অ্যাট লিস্ট ওয়ান হোয়াইট বল choosing at random from two boxes such that the first box contains 2 white balls and the 4 black balls, and the second one contains 3 white balls and 9 black balls, at least one? কি আনসার করেছো?
ম্যাম ডি করেছি। ডি। বি হুম। বি আমি বি করেছি। আমিও আচ্ছা, B এটার করেছি। আনসারটা আমি করে নিয়ে তোমাদের বলছি, ঠিক আছে? এটার আনসারটা আমি দেখিনি তো, করে নিয়ে আমি তোমাদের বলছি। এটা তো জাস্ট গ্র্যাজুয়েশনের লেভেল থেকে তোমাদের এই বিয়েটা দিয়েছে, প্রবাবিলিটিটা দিয়েছে। আসলে আমি একদম আজকে প্রশ্ন দেখার সুযোগ পাইনি। এই 8:30টার সময় কলেজ থেকে ফিরে, কলেজে বিশাল বড় অনুষ্ঠান রয়েছে 20, 21, 22, সেই জন্য এতটা ব্যস্ত হয়ে গেছি। আমি এর আনসারটা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি নিজে করে বলে দিচ্ছি এটার আনসার। ভীষণ সহজ একটা প্রশ্ন দিয়েছে এটা, এটা করে বলতে হবে, ম্যাথ করে বলতে হবে, আমি বলে দিচ্ছি। তারপর একটা করে ফেলো, 62টা বাদ রাখো, আমি বলে দিচ্ছি। 63, ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস অকার্স ওয়েন, হ্যাঁ, ব্যাপ্তি ইজ আনরিয়াল, ব্যাপ্তি ইজ এরোনিয়াস, ব্যাপ্তি ইজ কন্ডিশনাল, অল অফ দ্য অ্যাবভ। কোনটা? সি তো? কন্ডিশনাল। হ্যাঁ, সি হচ্ছে কারেক্ট আনসার। 63 হচ্ছে কিন্তু সি কারেক্ট আনসার, ব্যাপ্তি ইজ কন্ডিশনাল। 63। 64, ডেমোক্রেটাইজেশন অফ টেকনোলজি, ঠিক আছে? 64 প্রশ্নটা, ডেমোক্রেটাইজেশন অফ টেকনোলজি রিকোয়ার্স দ্যাট technology should be chosen according to the industrial priorities. Only scientific experts should make technological choices. Technology should promote the welfare of majority population. হ্যাঁ, ডেমোক্রেটাইজেশনের অফ, এটা প্রযুক্তির গণতন্ত্রীকরণের জন্য আই থিঙ্ক সো টেকনোলজি শুড প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ মেজরিটি পপুলেশন, আর গভর্নমেন্ট শুড মেক টেকনোলজিক্যাল চয়েসেস। কোনটা করেছো এটা? সি করেছি ম্যাম। এটা আমার ধারণা যে চারটে যে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে সি ইজ দ্য কারেক্ট আনসার। টেকনোলজি শুড প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ মেজরিটি পপুলেশন। মেজরিটি পপুলেশনের ক্ষেত্রে যখন বিজ্ঞান আমাদের ক্ষেত্রে ওয়েলফেয়ারের কাজ করবে, ভালোর কাজ করবে, তখনই প্রযুক্তির গণতান্ত্রিকরণ হবে। ধরো, হ্যাঁ, প্রযুক্তিটা গণতান্ত্রিক ভাবে ছড়িয়ে যাবে। তার জন্য কিন্তু প্রয়োজন যে টেকনোলজি শুড প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ মেজরিটি পপুলেশন। মেজরিটি পপুলেশনের কাছে এটা ভালোর কাজ করবে, টেকনোলজি বা বিজ্ঞান ভালোর কাজ করবে। এটা 64 কিন্তু সি হচ্ছে কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু মি। এগুলোর আনসার করা একটু ডিফিকাল্ট, তবুও। 65, ভালো প্রশ্ন। According to Jean-Paul Sartre, in order for a human being be conscious, he or she must affirm his or her essential humanness, connect with other people in a deep and profound way, simply exist for all people are at once, affirm his or her as a being with no essential nature. কি করেছো? এ করেছি ম্যাম। এ এ করেছি। বি অ্যাকর্ডিং করেছি টু ম্যাম। অ্যাকর্ডিং টু সিদ্দিক স্যার, উনি যেহেতু এই ব্যাপারটার একটু স্পেশালিস্ট আছেন, এই বিষয়টা নিয়েই উনি পড়াশুনো করেছেন। হ্যাঁ, আমি এটার প্রশ্নটার উত্তর আমি দেখার সুযোগ পাইনি বলে সিদ্দিক স্যারকে পাঠিয়েছিলাম। অ্যাকর্ডিং টু সিদ্দিক স্যার, উনি বলেছেন যে ম্যাডাম এটা কি হবে? সি ইজ দ্য কারেক্ট আনসার, উনি বলছেন। হ্যাঁ, কি বলছো বলো? আরেকজন কে বললে কি? মানে এটা ডি হবে। affirm his or her as a being with no essential nature, মানে উনি সি আর ডি এর মধ্যে কনফিউজড ছিলেন, ঠিক আছে? মানে উনি কিন্তু রেখেছেন এই সি আর ডি এর মধ্যে অপশনটাকে। ঠিকই বলছে ও কথাটা, কোনো আবশ্যিক স্বভাব ছাড়াই এক সত্তা রূপে তার অস্তিত্ব নিশ্চিত করা, আর সকল ব্যক্তির মতো নিছক ও তাৎক্ষণিক অস্তিত্ববান হবে। আমার মনে হচ্ছে যেন ডি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু সিদ্দিক স্যার। উনি বললেন যে সি আর ডি এর মধ্যে কনফিউশন রয়েছে, এ হবেই না। হ্যাঁ, সি আর ডি এর মধ্যে কনফিউশন রয়েছে। হ্যাঁ, বাট কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর একবার দেখে নিতে হবে। সি আর ডি এর মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে। আমারও মনে হচ্ছে যে মানে, হ্যাঁ বলো। এক্সিস্টেন্স প্রিসিডেন্স একটা ছাত্রের দর্শনের কথা ছিল, হ্যাঁ, যেখানে এই ডি অপশনটার সাথে এর কোনো রকম আবশ্যিক স্তর থাকে, তার মানে এসেন্সটা ছাড়া তার এক্সিস্টেন্সটাকে এখানে ডিনোট করছে। একদমই তাই, ঠিকই বলছো কথাটা। আমারও মনে হচ্ছে যেন ডি কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু সিদ্দিক স্যার। উনি বলছেন সি হতে পারে কারেক্ট আনসার, কারণ সিম্পলি এক্সিস্ট এই কথাটা জাফর স্যার তার দর্শনে বলেছেন। সিম্পলি এক্সিস্ট, ঠিক আছে? এটা সিডি এর মধ্যেই হবে আমার মনে হচ্ছে ডি। এবার দেখো যে পর্ষদ কি করে এই প্রশ্নটার উত্তরে, বাট সিডি এর মধ্যে একটাই হবে, ঠিক আছে? ডি হতে পারে এটার আনসার। হ্যাঁ, বাট এ বি হবে না, আবশ্যিক সত্তা নিশ্চিত করে এটা হবে না, বিও হবে না। স্যার বলছেন সি, সিম্পলি এক্সিস্ট ফর অল পিপল আর অ্যাট ওয়ান্স,
আর আমারও এটা বক্তব্য, শিনু নাম বললো, দেখলাম আমি ওর নামটা, কোন রকম আবশ্যিক স্বভাব ছাড়াই এক সত্তা রূপে তার অস্তিত্ব নিশ্চিত করা। আমার মনে হচ্ছে এটা আনসার 65। ঠিক আছে, একটু দেখে নাও, এটা একটা কোয়েশ্চেন মার্ক করে রাখো, ডাউট আছে পর্ষদ কি করছে এখানে দেখে নেবে। ঠিক আছে, 65। 66, 66 এটা তো খুব সোজা। হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার্স হোল্ড দ্যাট লজিক্যাল থট presses us to think of the world as one and unchangeable, whereas sense perception reveals the opposite? Parmenides, Anaxagoras, Democritus, Heraclitus, কোনটা? কে? A is the correct answer. A is the correct answer. Parmenides. Parmenides is the correct answer. Parmenides দুটো জগতের কথা প্রথম তার দর্শনে, গ্রিক ফিলোসফিতে পারমেনাইডিসকে প্রথম পাই, যার দর্শনে তিনি কিন্তু এই টু অপোজিটের কথা বললেন, একটা সেন্স ওয়ার্ল্ড আর একটা থট ওয়ার্ল্ড। ঠিক আছে, তো সেটা পারমেনাইডিস। 66 এর আনসার কিন্তু এ হবে। 67, emotivism can be considered as a form of non-cognitivism, moral realism, ethical subjectivism, and none of the above. কোনটা করেছো? Non-cognitivism. এথিক্যাল করেছি, আমি এটা ভুল করেছি। Emotivism can be considered as a form of non-cognitivism. 67 এ হচ্ছে কারেক্ট আনসার। Emotivism can be considered as a form of non-cognitivism. 67 এ হচ্ছে কারেক্ট আনসার। ব্যাখ্যা করার সুযোগ নেই বলে করতে পারলাম না। 68, ভালো প্রশ্ন, লজিক থেকে দেখলাম অনেক রকম প্রশ্ন এসছে, এটাও তো লজিক থেকে প্রশ্ন। প্রথমেই যেটা দেখছি, আই বিলিভ দ্যাট টুডে ইজ সানডে, হ্যাঁ মানে টুডে ইজ নট সানডে, তারপরে বলেছে আই বিলিভ দ্যাট টুডে ইজ সানডে, গ্রাস ইজ গ্রিন অ্যান্ড স্নেকস আর রেপটাইলস। ঠিক আছে, এই চারটে অপশন। হ্যাঁ, প্রথমেই যদি আমি একটা জায়গা থেকে শুরু করি, সেটা হচ্ছে আই বিলিভ দ্যাট টুডে ইজ সানডে, ইট ইজ নন ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড প্রপোজিশন। It is non-truth functional compound proposition. I believe that today is Sunday. এইবার 1 আর সি এর মধ্যে চলে এসো, মানে 1 আর সি তেই একমাত্র বি অপশনে 2 আছে, দেখো বি আর ডি তো হবেই না, এ আর সি এর মধ্যে অপশনে উত্তর হবে ধরো। ঠিক আছে, আর স্নেকস আর রেপটাইলস, সকল সাপ হচ্ছে সরীসৃপ, এটা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন। ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর টুডে ইজ নট সানডে আর গ্রাস ইজ গ্রিন, কোনটা করেছো? এ আর সি এর মধ্যে কোনটা উত্তর হবে বলো? এ করেছি। এ করেছি ম্যাম। 1 2 এ 3 করেছি ম্যাম। 4, ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড প্রপোজিশন, টুডে ইজ নট সানডে, নট হচ্ছে কম্পাউন্ড হয়ে যাচ্ছে এখানে। আই বিলিভ দ্যাট টুডে ইজ সানডে, নন ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড প্রপোজিশন, গ্রাস ইজ গ্রিন হচ্ছে সিম্পল প্রপোজিশন, সরল বাক্য, আর স্নেকস আর রেপটাইল হচ্ছে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। সুতরাং 68 এ হচ্ছে কারেক্ট আনসার। 68 কিন্তু এ কারেক্ট আনসার। 1 2 3 4, আর এটা মনে রাখবে, আই বিলিভ, আমি বিশ্বাস করি ডেসডিমোনা ওথেলোকে হত্যা করেছিল, এই যে ইয়ে গুলো, সেগুলো নন ট্রুথ ফাংশনাল, অসত্যাপেক্ষক বচন এগুলো। ক্লিয়ার? আর হচ্ছে এ বি সি ডি এর আনসার 1 2 3 4, 68 এর এ হচ্ছে কারেক্ট আনসার। 69, which of the following philosophical school holds that the magnitude of a body is the magnitude of atma? জৈন, যোগা, বৈভাষিক আর চার্বাক, কোনটা করেছো? জৈন। জৈন উত্তর হবে, জৈন ইজ দ্য কারেক্ট আনসার। 69 এর এ হচ্ছে কারেক্ট আনসার, জৈন। জৈন holds that the magnitude of the body is the magnitude of atma. 69 এর এ হচ্ছে কারেক্ট আনসার, ব্যাখ্যা করার সুযোগ নেই। 70, কান্ট। ঠিক আছে, এটাও তো নিশ্চয়ই সোজাই হবে, কান্ট মানেই আমার কাছে একটুখানি ইজি লাগে এখন। সেটা হচ্ছে হাউ ডাজ কান্ট সে দ্যাট আওয়ার মাইন্ড এক্সপিরিয়েন্সেস ইনটুইশনস? Intuitions are formed in the mind from the concept of understanding. Intuitions are experienced in space and time. Intuitions give us the framework which allows us to interpret sense data, and intuitions are flashes of insight. কোনটা করেছো বলো? বি করেছি। বি? ম্যাম এ করেছি। বি কেন হবে? আর বাকিরা কে কি করেছো? এ করেছি ম্যাম। এ করেছি ম্যাম। Intuitions are formed in the mind from the concept of understanding. আমার মানে সজ্ঞা আমাদের একটি কাঠামো প্রদান করে যেগুলি ইন্দ্রিয়পাত্য অন্তর্দর্শনে অনুমতি দিয়ে থাকে। আমার তো মনে হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার।
এআরসি এর আর বাকিরা কে কি করেছে একটুখানি বলো, প্রশ্নগুলো দেখা থাকলে আমার সুবিধা হতো। বাকিরা কে কি করেছো বলো। দেখো আমিও বি আমি করেছি যদি, হ্যাঁ আমি যদি ইয়ে করতে করতে আসি, ডিলিট করতে করতে আসি, যে ইন্টুইশনস আর ফ্ল্যাশেস অফ ইনসাইট, এটা তো হবে না। হ্যাঁ, ইন্টুইশনস আর এক্সপিরিয়েন্সড ইন স্পেস অ্যান্ড টাইম, এটাও হবে না। ঠিক আছে, এইবার এআরসি এর মধ্যে যদি আসি, ইন্টুইশনস আর ফর্মড ইন দ্য মাইন্ড ফ্রম দ্য কনসেপ্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, বোধশক্তির ধারণা থেকে আমার সজ্ঞার ধারণা আসে। সবকিছু নিয়েই তো পরবর্তীকালে সজ্ঞালব্ধ জ্ঞান হয়। আর ইন্টুইশনস গিভ আস দ্য ফ্রেমওয়ার্ক হুইচ অ্যালাউজ আস টু ইন্টারপ্রেট দ্য সেন্স ডেটাগুলোকে তো আমরা ইন্টুইশনের মাধ্যম দিয়ে ইন্টারপ্রেট করি না, আমরা তো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যম দিয়ে ইন্টারপ্রেট করি, তাই না? ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যম দিয়ে ইন্টারপ্রেট করি, ইন্টুইশনের মাধ্যমে তো করি না। আই থিঙ্ক সো এ ইজ দ্য কারেক্ট আনসার। বাকিরা কেউ কিছু বলবে? একটু বলো তো, বলো বলো বলো। মানে ম্যাম আমার ব্যাখ্যা এটা, হ্যাঁ বলো। ম্যাম এটা মানে আমি এই করেছি, হ্যাঁ, কিন্তু পরে বাড়ি এসে মনে হলো বি হলেও হতে পারে। তার কারণ হচ্ছে বলেছে বাংলাটা দেখলাম যে এরকম আমাদের মন সজ্ঞার অভিজ্ঞতা লাভ করে। ওই যে অভিজ্ঞতা তো আগে স্পেস অ্যান্ড টাইমের মধ্যে দিয়েই হয়, তো সেই অনুসারে আর কি একটু কনফিউজড হয়ে গেলাম তারপরে। দেশ এবং কালে সজ্ঞার অভিজ্ঞতা লাভ হয়। মানে কোনো কিছুর জ্ঞানের অভিজ্ঞতা তো প্রথম দেশ ও কালের আকারে আকারিত হয়েই তো আসে, তারপরে তো সেটা আমরা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োগ করি তার উপরে। তারপরে আমরা আন্ডারস্ট্যান্ডিং কি করে প্রয়োগ করি? আমরা অভিজ্ঞতার দ্বারা বাইরের জগৎ থেকে উপাদান সংগ্রহ করি, দেন সেটাকে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের 12 ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং তার উপরে প্রয়োগ হয়, তারপর আমার কোনো বিষয় সম্পর্কে জ্ঞান হয়। ও বুঝতে পেরেছি ম্যাম, মানে দেশ ও কাল তো এই 12 ক্যাটাগরির মধ্যেই পড়ে যাচ্ছে না, নাকি? দেশ না, এবং তাও কাল পড়ছে কখনো না, 12 ক্যাটাগরির মধ্যে তাও পড়ে না। পড়ছে না। হ্যাঁ ওটা হ্যাঁ হচ্ছে পড়ছে না, পড়ছে সেন্সিবিলিটির না। দুটো ফর্ম, আর হ্যাঁ হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ এর 12 ক্যাটাগরিজ আলাদা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা আমি এটা একবার দেখে বলছি তোমাদের, ঠিক আছে? আমারও কেন যেন মনে হচ্ছে যে এই ইজ দ্য কারেক্ট আনসার। আমিও দেখিনি আসলে প্রশ্নটা, আমি দেখে আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? সজ্ঞা আমাদের কাঠামো প্রদান করে না, যেটি ইন্দ্রিয় উপাত্তগুলির হ্যাঁ অন্তর্দর্শন ম্যাম, অনুমতি। আপনি ঠিকই বলছেন, সেন্সের মধ্যে দিয়ে তো আমরা সজ্ঞার কিছুই পাবো না, সেন্সের মধ্যে সজ্ঞা দিয়ে তো কিছুই পাবো না। আমাদের ইয়ে থেকে আসতে পারে, বোধশক্তির ধারণার থেকে আমার পরবর্তীকালে সজ্ঞার ধারণা আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ আমি এটা দেখে আরেকবার বলছি, ঠিক আছে? সত্তরটা আমি দেখে বলছি, আমি দেখার সুযোগ হলে খুব ভালো হতো, প্রশ্ন দেখার সুযোগ হয়নি। আর 71 নাম্বার, এটা একটু দেখে নাও। 70-এর এ মনে হচ্ছে, আবার আরেকবার আমরা বসে নেবো, এটা নিয়ে আলোচনা করে নেবো, 70টা নিয়ে, ঠিক আছে? এটা এই আমার মনে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। হ্যাঁ, 71, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেন্ট্রাল প্রবলেম অফ কান্টস ক্রিটিক, পাস্ট ক্রিটিক, এটা কি হবে বলো? এটা কি বলার আছে? কি করেছো এবিসিডির মধ্যে? বি করেছি। কি বি করেছো? ম্যাম এটা এ হবে? হ্যাঁ, পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচনের প্রতিষ্ঠাই হবে তো ম্যাম। কান্টের দর্শনের একমাত্র সমস্যা। কান্ট কখনো আবার এটা করেছে নাকি, টু ফাইন্ড আউট দ্য সিনথেটিক এ পস্টেরিয়র নলেজ ইজ পসিবল? এটা কান্টের দর্শনের সেন্ট্রাল প্রবলেম নয়। কান্টের দর্শনের সেন্ট্রাল প্রবলেম তো পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচনকে প্রতিষ্ঠা কিভাবে করবে, সেটাই কান্টের দর্শনের সেন্ট্রাল প্রবলেম। এটাই কান্টের দর্শনের সেন্ট্রাল প্রবলেম, যার উপরে দাঁড়িয়ে আছে ইমানুয়েল কান্টের দর্শন। দাঁড়াও, তোমরা এমন প্রশ্নের উত্তর মাঝে মাঝে বলছো যে আমি নিজে গুলিয়ে যাচ্ছে, বাকিরা কি করেছো? না ম্যাম, এই হবে, আমি বুঝতে পেরেছি কোথায় ভুল করেছি। হ্যাঁ ম্যাম, এ করেছি এটা। হ্যাঁ, কান্টের পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনের প্রতিষ্ঠাই তো কান্টের দর্শনের আসল উদ্দেশ্য, ধরো ইট ইজ দ্য সেন্ট্রাল প্রবলেম যার উপরে দাঁড়িয়ে আছে। টু ফাইন্ড আউট দেয়ার ইজ সিনথেটিক এপ্রায়োরাই নলেজ। দেখো 4টে অপশন যদি বলি, টু দেখো, টু ফাইন্ড আউট ইজ দেয়ার সিনথেটিক এপ্রায়োরাই নলেজ, টু ফাইন্ড আউট হাউ সিনথেটিক এ পস্টেরিয়রাই নলেজ ইজ পসিবল, এটা কান্ট কোনোদিন বলেননি। বি নাম্বার। সি নাম্বার, টু ফাইন্ড আউট ওয়াই সিনথেটিক এপ্রায়োরাই জাজমেন্টস আর নট পসিবল, হ্যাঁ কেন পসিবল হচ্ছে না এটা কান্ট কোনোদিন ব্যাখ্যা করেননি। হ্যাঁ, টু প্রুভ দ্য ইম্পসিবিলিটি অফ মেটাফিজিক্স, এটাও না, এটা এ নাম্বার আনসার হবে। সংশ্লেষক পূর্বত সিদ্ধ জ্ঞান আছে কিনা তার অনুসন্ধান করা। বাবা, এটা ভুল করে আসছো। ম্যাম আমি কান মোলা খেলাম ম্যাম। The central problem of the critique is therefore to answer the question, how are synthetic a priori judgments possible? কি করে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব হতে পারে, এটাই তো কান্টের দর্শনের আসল জায়গা।
যার ম্যাম উপরে ওইটা কান্টের দোষও ভেবেই তো দাঁড়িয়ে আছে। ওই বাংলাটা মনে ছিল যে কিভাবে সম্ভব হতে পারে, দিয়ে ওটা ভেবেই বিটা করে দিয়েছিলাম। বি করে ফেললে, এ posteriori knowledge is possible। তো এটা তোমাদের না মানে মানে কান মোলাই খেতে হবে। ধরো যারা পড়েছো তারা যদি না এই প্রশ্নের আনসার, ম্যাম, ও তাহলে দেখুন মানে আমি ওই পোস্টেরিয়রে মানে তাড়াতাড়িতে ইয়ে করেছি, প্রায়োরাই মানে আমি জানি আমি প্রায়োরাই করেছি, কিন্তু ওটা যে বি অপশন ছিল তো তাড়াহুড়োতে হয়েছে, বুঝতে পেরেছি ম্যাম। ওটা এ নাম্বার কারেক্ট আনসার হবে, কি করে ভুল করলে ভগবানই জানে। 72 নাম্বার, মিল ক্লেমস দ্যাট প্রিন্সিপাল অফ ইউটিলিটি, এটা আমার দেখা হয়নি, ক্যান বি প্রুভেন ফ্রম সেলফ এভিডেন্ট প্রিন্সিপাল, ক্যান বি প্রুভেন ফ্রম প্রিন্সিপালস দ্যাট নোন এম্পিরিক্যালি, ক্যান নট বি প্রুভেন অ্যান্ড দিস ইজ আ ইউনিক প্রবলেম ফর দ্য থিওরি অ্যান্ড ক্যান নট বি প্রুভেন অ্যান্ড দিস কমন টু অল ফার্স্ট প্রিন্সিপালস। কোনটা করেছো এটা? বি করেছি এটা। আর বাকিটা কি করেছো? বি করেছি ম্যাম। মিলসের করেছি ম্যাম। উপযোগিতাবাদ, মিলের উপযোগিতাবাদ থিওরি ক্যান বি প্রুভেন ফ্রম দ্য প্রিন্সিপাল অফ নোন এম্পিরিক্যালি, অভিজ্ঞতার দ্বারা আমরা এটা পাচ্ছি যে সর্বজনের সর্বমঙ্গল কামনা, সেলফ এভিডেন্ট প্রিন্সিপাল। আর বাকিরা কেউ কিছু করেছো? প্রমাণযোগ্য নয় এটি যে যে কোনো নীতির ক্ষেত্রেই প্রযোজ্য, না প্রমাণযোগ্য নয় এটি এই তত্ত্বের একটি বিশেষ সমস্যা, না অভিজ্ঞতালব্ধ নীতির দ্বারাই প্রমাণিত হতে পারে, স্বতঃসিদ্ধ নীতির দ্বারা স্বতঃসিদ্ধ নয়। প্রিন্সিপাল অফ ইউটিলিটি, এটা এটা বি হবে, ক্যান বি প্রুভেন ফ্রম প্রিন্সিপালস দ্যাট নোন এম্পিরিক্যালি, এটাই হবে। 72 নাম্বারটা একটু দাগ দিয়ে রাখো তো, আমি দেখবো, ফট করে বলাটা কোনো কিছু ঠিক হবে না। 72 নাম্বারটা দাগ দিয়ে রাখো, একটু দাগ দিয়ে রাখো, বলে দেবো, আরেকবার দেখে বলবো এটা, মিলের উপযোগবাদের নীতি। 73 নাম্বার, ফর সোরেন কিয়েরকেগার্ড ট্রুথ ইজ, কোনটা করেছো এবিসিডি? অ্যাকর্ডিং টু সোরেন কিয়েরকেগার্ড, হ্যাঁ, সি ইজ দ্য কারেক্ট আনসার। সোরেন কিয়েরকেগার্ড সাবজেক্টিভিটিতে বিশ্বাস করতো, কখনো না ইউনিভার্সাল এন্ড অবজেক্টিভ নলেজের কথা কখনো বলেনি, সুতরাং 1 নাম্বার ভুল হবে। সেই বিশ্বাস যার সত্যতা পর্যবেক্ষণের দ্বারা প্রতিষ্ঠিত সেটাও না। এ বিলিভ দ্যাট আ পার্সন হোল্ডস ফার্মলি অ্যান্ড প্যাশনেটলি অ্যান্ড বিলিভস হুজ ট্রুথ ক্যান বি প্রুভেন ডিডাক্টিভলি, এটাও না। সি ইজ দ্য কারেক্ট আনসার, এ বিলিভ দ্যাট আ পার্সন হোল্ডস ফার্মলি অ্যান্ড প্যাশনেটলি, বিকজ সোরেন কিয়েরকেগার্ড অবজেক্টিভিটি অফ নলেজে তো বিশ্বাসই করতো না, মানে জ্ঞানের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসই করতো না, সাবজেক্টিভিটির কথা বলেছেন। এ বিলিভ দ্যাট আ পার্সন হোল্ডস ফার্মলি অ্যান্ড প্যাশনেটলি অ্যাকর্ডিং টু সোরেন কিয়েরকেগার্ড ট্রুথ, ট্রুথ কখনোই অবজেক্টিভ নয়, বস্তুগত নয়, বস্তুনিষ্ঠ নয়। 73-এর আই থিঙ্ক 73-এর এই ফার্স্ট টাইম দেখে দেখে বলা তো এটাই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। 73-এর সি ইজ দ্য কারেক্ট আনসার, এ বিলিভ দ্যাট আ পার্সন হোল্ডস ফার্মলি অ্যান্ড প্যাশনেটলি। সিদ্দিক স্যারও মনে হয় তাই বললেন অপশনটা, হ্যাঁ এটা সিদ্দিক স্যারও বললেন যে এই অপশনটাই ঠিক অপশন, এটাই আনসার হবে। ঠিক আছে। 74, 74, অ্যাকর্ডিং টু জে কৃষ্ণমূর্তি an individual's mind should be pleasure seeking only, investigative and scientific, an orthodox one, accepting anything given in society, and all of the above। কোনটা হবে? বি ইজ দ্য কারেক্ট আনসার না? আমি যদিও তোমাদের পড়াইনি, অভিজিৎ স্যার পড়িয়েছেন। বি ইজ দ্য কারেক্ট আনসার, অভিজিৎ স্যার এটা করে দিয়েছেন। অ্যাকর্ডিং টু জে কৃষ্ণমূর্তি দ্য ইন্ডিভিজুয়ালস মাইন্ড হ্যাঁ শুড ম্যাম। বি ইনভেস্টিগেটিভ অ্যান্ড সাইন্টিফিক। স্যার কি এটা পড়িয়েছেন? হ্যাঁ ম্যাম, এটা পড়িয়েছিলেন। ওই তো স্যার বললেন তো এটা, ঠিক আছে। 74-এর বি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু জে কৃষ্ণমূর্তি, অ্যান্ড ইন্ডিভিজুয়াল মাইন্ড শুড বি ইনভেস্টিগেটিভ অ্যান্ড সাইন্টিফিক। 74-এর বি হচ্ছে কারেক্ট আনসার। এটা বলো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু ফর বিবর্ত, বিবর্তবাদের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু নয়? এই প্রসঙ্গ তো বলে দিতে হবে যে বিবর্তবাদ কিন্তু সৎকার্যবাদের একটা প্রকারভেদ, কারণ সৎকার্যবাদকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পরিণামবাদ এবং আরেকটা হচ্ছে বিবর্তবাদ, এবং শঙ্করাচার্য হলেন বিবর্তবাদের সমর্থক। তাই যদি হয় এইবার বলো এই 4টে অপশনের মধ্যে কোনটা ট্রু নয়? বিবর্ত ইজ অ্যাজ রিয়াল অ্যাজ ইটস কজ, অবশ্যই হতে হবে, বিবর্ত তার কারণের মতো সৎ হতে হবে, তার কারণই হচ্ছে
হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা আমি বলছি, বিবর্ত ইজ আ কাইন্ড অফ এফেক্ট, বিবর্ত ইজ এসেনশিয়ালি রিলেটেড টু উইথ অধ্যাস, বিবর্ত স্বরূপত অধ্যাসের সঙ্গে সম্পর্কিত, আর বিবর্ত ইজ নট কম্পারেবল উইথ পরিণাম, হ্যাঁ পরিণামের সঙ্গে বিবর্ত বা তুলনীয় নয়। কোনটা করেছো? ডি। ডি। জি ম্যাম। বিবর্ত হচ্ছে এক প্রকার কার্য, বিবর্ত তার কারণের মতোই সৎ, বিবর্ত স্বরূপত অধ্যাসের মতো, এটাও ঠিক কথা। হ্যাঁ বিবর্ত, কিন্তু এটা তো যথার্থ নয় বলেছে। কেন ডি নাম্বার করলে যে বিবর্ত পরিণামের সঙ্গে তুলনীয় নয়? তুলনীয় নয় বলছে তো ম্যাম। ম্যাম ও বিবর্তর আচ্ছা, পরিণাম হ্যাঁ বাক্য হ্যাঁ একটু বুঝেছি আলাদা। বুঝেছি, বিবর্ত হ্যাঁ পরিণামের দুটো সঙ্গে আলাদা ম্যাম, তুলনীয় নয়, এই কথাটা বিবর্তবাদ আলাদা। প্রসঙ্গে ঠিক নয়, তাই তো? হ্যাঁ ব্যাপারটা তো এইটা। হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ এই ম্যাম। ব্যাপারটা এইটা নয় নয় হয়ে গেছে, হ্যাঁ এটা ডি হচ্ছে কারেক্ট আনসার, 75-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, বিবর্ত ইজ নট কম্পারেবল উইথ পরিণাম। হ্যাঁ ডি হচ্ছে কারেক্ট আনসার 75। 76 এ যে এ আর, হ্যাঁ আই থিঙ্ক সো, পুরো প্রশ্নটা না পড়লেও আমি বলছি, এ যে এ আর ইন দ্য প্রবলেম অফ ফিলোসফি হেল্ড দ্যাট, আমার তো মনে হয়েছে এই চারটে অপশন আমি একবার দেখলাম, আমার মনে হচ্ছে অল অফ দ্য অ্যাভাব। এটাই তোমরা কি করেছি করেছো? ম্যাম। এটার আনসার কিন্তু অল অফ দ্য অ্যাভাবই হবে। এই তিন তাই নাম্বারটা করেছি তো হ্যাঁ 3 নাম্বারটা তো কারেক্টই ধরো, ঠিক আছে 3 নাম্বারটা কারেক্টই, বাট এর জ্ঞান প্রসঙ্গে প্রেক্ষিত ভিত্তিক ব্যাখ্যা সমর্থন করেন না, এর ডিফেন্স, এটা ভুল লেখা আছে, সমর্থন করেন হবে না, সমর্থন করেন না, মানে এর ডিফেন্স কন্টেক্সট বেসড এক্সপ্লানেশন অফ নলেজ। হ্যাঁ আই থিঙ্ক সো এটার আনসার উপরের তিনটি সবকটিই সত্য অ্যাকর্ডিং টু এজেআর, কারণ আর কোনো অপশন আমি পাচ্ছি না, আর কোন রকম কোনো অপশন এক্ষেত্রে আমি পাচ্ছি না যেখানে আমি উত্তরটা করতে পারবো। সিদ্দিক স্যার বলছিলেন যে 1 নম্বর অপশনটা এজেআর সেভাবে কখনো বলেননি, হ্যাঁ প্র্যাকটিক্যাল মাপকাঠি বা গ্রহণযোগ্যতার বিষয়টি, ব্যবহারিক সুবিধার বিষয়টি, তবু অপশন এখানে বলছে, মানে 3টে অপশন এখানে যা দেখাচ্ছে, দেখতে হবে যে এটা সবকটিই সত্য হবে, 1, 2 and 3, 3 তো অবশ্যই সত্য। থ্রি, থ্রি তো হবে, টুও হবে, সেই জন্য ওয়ানটাকে নিয়ে নিতে হচ্ছে, কারণ ও দুটো তো একসঙ্গে নেই। ওই দুটো এখানে একসাথে নেই, এটা 3টেই সত্য হবে এখানে, এ বি সি, মানে এ 1, 2 and 3, অল অফ দ্য অ্যাবাভ আর ট্রু, অল অফ দ্য 3 আর ট্রু, এটাই হবে। 76-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো তো দেখাই হয়নি আমার প্রশ্নগুলো, কি করেছো? হুইচ অফ দ্য ফলোইং সিম্বলস ক্যান বি অল। কনসিডার্ড অ্যাজ ডি করেছি। লজিক্যাল অপারেটরস? এগুলো সবই লজিক্যাল অপারেটরস, হ্যাঁ অল অফ দ্য অ্যাবাভই হবে। 77-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাবাভ সবগুলো লজিক্যাল অপারেটর। তারপর হচ্ছে এইটা 78-এর প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন দিয়েছে বললি, ঠিক আছে। ও 9টা নেসেসারি কন্ডিশন দিয়েছে, আমি তো আবশ্যিক শর্ত নয়, আমি তো আবশ্যিক শর্ত হিসাবে দেখলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নেসেসারি কন্ডিশন ফর প্রমা অ্যাকর্ডিং টু কুমারিল? যথার্থত্ব, অসন্দিগ্ধত্ব, অগৃহীত গ্রাহিত্ব, আর বাধক জ্ঞান রহিতত্ব, কোনটা করেছো? ম্যাম আমি তো বি সি। করেছি। আমি এখানে ভুল করে তখন প্রশ্নটা দেখলাম যে কোনটা আবশ্যিক শর্ত, সেটা তো অগৃহীত গ্রাহিত্য, এটা তো আবশ্যিক শর্ত। দাঁড়াও আমি একবার চেক করে নিই, দাঁড়াও। মানে কুমারিল ভট্টের মতে জ্ঞানের সংজ্ঞাই হচ্ছে এটা, অন্য জ্ঞানের দ্বারা অপ্রাপ্ত এবং দৃঢ়ভাবে উৎপন্ন জ্ঞানকে তিনি প্রমা বলেছেন। এবং শালিকনাথ মিশ্র এখানে অগৃহীত গ্রাহী শব্দটা ব্যবহার করেছেন। হ্যাঁ এটা দেখতে হতো গো আমার একটু, না বলে না দেখে বিষয়টা বলাটা একদম ঠিক হবে না, দাঁড়াও। স্মৃতি অনুবাদ ধারাবাহিক কি কি বলেছে এখানে? যথার্থ অনুভব, মানে যথার্থ অনুভব, এখানে একটা জিনিস অবশ্য বলেছেন, এটা কিন্তু এখানে আমি একটা জিনিস লাইন দেখলাম, আমি সেটা তোমাদের বলছি, ভ্রমজ্ঞান প্রসঙ্গে বলেছেন। হ্যাঁ কুমারিল প্রাভাকরের মতো জ্ঞান মাত্রকেই প্রমা বলেন না, তার মতে জ্ঞান প্রমা বা অপ্রমা উভয়ই হতে পারে, জ্ঞান কিন্তু প্রমাও হতে পারে, জ্ঞান কিন্তু অপ্রমাও হতে পারে। হ্যাঁ প্রমাজ্ঞানের দ্বারা প্রবৃত্তি নিবৃত্তি হয়, অপ্রমার দ্বারা প্রবৃত্তি নিবৃত্তি সেরূপে হয় না। অপ্রমার দ্বারাও জ্ঞাতার প্রবৃত্তি নিবৃত্তি হয়, সেক্ষেত্রে
এখানে আমার মনে হচ্ছে, আমি দেখা হয়নি, আবশ্যিক শর্ত কি যথার্থত্ব মনে হচ্ছে? কি করেছো তোমরা এটা? ম্যাম সি করেছি আমি। ভুল না, করেছি অগৃহীত ma'am। গ্রাহ্যটা তো, হ্যাঁ, অগৃহীত গ্রাহ্য তো তোমার, এটা প্রমার আবশ্যিক শর্ত। না, এটা ভুলই হয়েছে। অগৃহীত গ্রাহ্যটা তো প্রমার আবশ্যিক শর্ত। ঠিক আছে, এই যে এখানে অজ্ঞাত শব্দটি ব্যবহার করেছেন, এই সেই একই অর্থে শালিকনাথ মিশ্র অগৃহীত গ্রাহী শব্দটা ব্যবহার করেছেন। দাঁড়াও 1 মিনিট দেখি। এটা এটা নেসেসারি কন্ডিশন। এটা তোমাকে এখানে প্রশ্নটা করেছি, হোয়াট ইজ নট আ নেসেসারি কন্ডিশন। হ্যাঁ, যথার্থ অনুভব, অসন্দিগ্ধত্ব, অগৃহীত গ্রাহিত্ব তো হবে না, বাধক জ্ঞান রহিতত্ব। এটা একটু দেখতে হবে, এটা একটু দাগ দিয়ে রাখো। আমার দেখা হয়নি বলে বলতে পারছি না। আর একবার, যে মানে কাউকে একটা কনফিডেন্টলি আমি যখন আনসার বলছি, তখন এটা পুরোটা কনফিডেন্ট না হয়ে কোনোটা বলাটা এটা ঠিক হবে না। ঠিক আছে, আমার কেন যেন মনে হচ্ছে যথার্থত্ব এটা আবশ্যিক শর্ত নয়, কারণ প্রমাকে তিনি দুভাগে ভাগ করেছেন। ঠিক আছে, আহ যথার্থত্ব হতে পারে, এ প্রমার করেছি আবশ্যিক, যথার্থত্ব প্রমার আবশ্যিক শর্ত নয়। ঠিক আছে, কেন? কেনর কারণটা হচ্ছে, বারবার এই জ্ঞানেই আমার আসছে যে কুমারিল প্রাভাকরের মতো জ্ঞান মাত্রকে প্রমা বলেন না। তার মতে জ্ঞান প্রমা এবং অপ্রমা দুই হতে পারে। ভ্রম জ্ঞান হলো অপ্রমা। প্রমার দ্বারা জ্ঞাতার যে রূপে প্রবৃত্তি নিবৃত্তি হয়, অপ্রমার দ্বারাও জ্ঞাতার সেরূপেই প্রবৃত্তি নিবৃত্তি হয়। এটা যথার্থত্ব হবে, আই থিঙ্ক সো। মানে আমি মানে 80% অ্যাসুরেন্স দিয়ে বলতে পারি যে 78 নাম্বারটা, যেহেতু জটিল প্রশ্ন করেছে, একটু ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, বলো। ম্যাম। বলছি প্রাভাকরের মতো জ্ঞান মাত্রই যথার্থ এরকম ছিল না? আমার মনে প্রাভাকরের নেই, মতো। আমাকে দেখতে হবে একবার। ঠিক আছে, কিন্তু আমার সামনে বই খোলা আছে। অ্যাকর্ডিং টু বিপরীত খ্যাতিবাদ, আমার কেন যেন মনে হচ্ছে অগৃহীত গ্রাহ্য এটা তো আবশ্যিক শর্ত। ঠিক আছে, আর এখানে বলছে আবশ্যিক শর্ত নয়। আমার মনে হয় যথার্থত্ব তো আবশ্যিক শর্ত নয়, অ্যাকর্ডিং টু কুমারিল। ম্যাম আপনার এক্সপ্লেনেশন শুনে আমারও তাই মনে হচ্ছে যে যথার্থটাই হবে। হ্যাঁ, এক্সপ্লানেশন আমাকে এটা দেখাচ্ছে। হ্যাঁ, যে জ্ঞান প্রমা অপ্রমা হতে পারে। প্রমার দ্বারা জ্ঞাতার যেরূপে প্রবৃত্তি নিবৃত্তি হয়, অপ্রমার দ্বারাও জ্ঞাতার সেরূপেই প্রবৃত্তি নিবৃত্তি হয়। হ্যাঁ, এটা কুমারিল বলছেন। হ্যাঁ, তাই যদি হয়, তাহলে যথার্থত্ব প্রমার আবশ্যিক শর্ত নাও হতে পারে, নাও হতে পারে না, এটাই আনসার হবে। হ্যাঁ ম্যাম, কারণ প্রাভাকরের মতে জ্ঞান মাত্রই যথার্থ, কুমারিল উল্টো কথা বলছে। ওরা জ্ঞানকেও স্বীকার করছে, অযথার্থ জ্ঞানকেও স্বীকার করছে, তাহলে ওই যথার্থটাই হবে। যথার্থত্বটাই এখানে আমার মনে হচ্ছে আবশ্যিক শর্ত নয়, এটাই আমার মনে হচ্ছে। রাখো এই প্রশ্নটাকে, অ্যাকর্ডিং টু মি। এটা ভুলও আমি বলতে পারি, কিন্তু আমার এক্সপ্লানেশন আমাকে এইদিকে নিয়ে যাচ্ছে যে 78 এর এ হচ্ছে কারেক্ট আনসার, যথার্থত্ব। আচ্ছা, 79, হুইচ অফ দ্য ফিলোসফার হেল্ড দ্যাট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ এক্সপ্রেসিং নাম্বার? পিথাগোরাস। এটা নিয়ে তো কিছু বলার নেই, সবকিছু নাম্বার সংখ্যার দ্বারা প্রকাশিত হয়। 79 হচ্ছে পিথাগোরাস, হচ্ছে কারেক্ট আনসার। 80 নাম্বার, লজিক্যাল পজিটিভিস্ট রেফিউটেশন অফ মেটাফিজিক্স। অধিবিদ্যাকে তারা রেফিউট করেছেন অন দ্য বেসড অফ লজিকো লিঙ্গুইস্টিক গ্রাউন্ড, ইনক্যাপাসিটি অফ মাইন্ড, অন রিলিজিয়াস অ্যান্ড মোরাল গ্রাউন্ড, অন ম্যাথমেটিক্যাল গ্রাউন্ড। কোনটা করেছো? এ এ করেছি করেছি। ম্যাম। হ্যাঁ, এ এটা করেছি কারেক্ট ম্যাম। আনসার হবে, করেছি। কারণ গাণিতিক ভিত্তির ওপরে লজিক্যাল পজিটিভিস্টরা করেননি। হ্যাঁ, এটা রেফুটেশন করেননি, এটা লজিকো লিঙ্গুইস্টিক গ্রাউন্ডেই তারা এটা করেছেন। হ্যাঁ, এবং এজে এয়ারও কিন্তু এই লজিক্যাল পজিটিভিস্টদের মধ্যে একজন। হ্যাঁ, 80 এ হচ্ছে কারেক্ট আনসার হবে, লজিকো লিঙ্গুইস্টিক গ্রাউন্ড। ঠিক আছে, 80 এ। 81, এটা তো ভালো প্রশ্ন, এটা তো এ আনসার হবে মনে হচ্ছে। অ্যাসারশন, দ্য বুদ্ধিস্ট বিলিভ ইন দ্য ল অফ কর্মা। আর বি হচ্ছে দ্য বুদ্ধিস্ট বিলিভ দ্যাট কন্টিনিউইটি অফ আ সেলফ থ্রু ডিফারেন্ট বার্থস ইজ আ নেসেসারি কন্ডিশন। বৌদ্ধরা বিশ্বাস করেন বিভিন্ন জন্মের মধ্যে আত্মার একটা ধারাবাহিকতা রয়েছে, একটা আবশ্যিক শর্ত হিসাবে, নাহলে কর্মবাদকে তারা ব্যাখ্যা করতে পারবেন না। হ্যাঁ, তো আমার তো মনে হচ্ছে এই কারেক্ট আনসার। তোমরা কি করেছো? কি করলে? ম্যাম। বাকিরা কি করেছো বলো? হ্যাঁ ম্যাম, এ করেছি। এ করেছো তো? হ্যাঁ, ঠিক আছে। বোথ হ্যাঁ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। কারণ জন্মান্তরকে না স্বীকার করলে তো কর্মবাদকে তারা ব্যাখ্যা করতে পারবেন না। হ্যাঁ, তো 81 এর এ হচ্ছে কিন্তু কারেক্ট আনসার।
82, which of the following philosophers hold the view that matter can exist without mind is a contradiction? জন লক, ডেভিড হিউম, বিশপ বার্কলে and রেনে ডেকার্ট। কোনটা হবে বলো? সি হবে, বার্কলে। বিশপ বার্কলে। বিশপ বার্কলে। Bishop হ্যাঁ, ma'am। Berkeley holds that the matter can exist without mind is a contradiction. হ্যাঁ, এটা বিশপ বার্কলের বক্তব্য। 82 এর সি হচ্ছে কারেক্ট আনসার। এইবার এইটা বলো, যারা 19 রুলস মনে রেখেছো তারা পারবে, নচেত গেল এই প্রশ্নটা। টু প্রুভ দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোইং আর্গুমেন্ট, হুইচ রুলস অফ দ্য ইনফারেন্স আর টু বি অ্যাপ্লাইড। এই আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্তে যাওয়ার জন্য কোন রুলস, যে যার প্রশ্ন এটা সে নিজে ভুল করে রেখে দিয়েছে, ধরো এটা কি উত্তর হবে বলো? এটা সি হবে ম্যাম। এ হবে ম্যাম, এ। হা ভগবান, কি করে হয় সি, কি করে আনসার হয়? মানে এখানে ট্রান্সপোর্টেশনের কোন জায়গাটা আসছে? এ বাবা, আমি তো সিতে দাগ দিয়ে রেখেছি। হ্যাঁ, তার মানে সি ভুল করে এসেছো। কোনটা হবে ডি বলো করেছি। আনসার? এ বি সি ডির মধ্যে কোনটা আনসার হবে? আমি এ করেছি ম্যাম। এ হচ্ছে আনসার করে রেখেছো? এ এ কারেক্ট আনসার হবে কমিউটেশন, এক্সপোর্টেশন এন্ড হাইপোথেটিক্যাল সিলোজিজম। প্রথমে কমিউটেশন হবে, কম হবে, ডি ডট ই কে ই ডট ডি করতে হবে। হ্যাঁ, তারপরে সেটা এক্সপোর্টেশন হবে, ই ইমপ্লাইজ ডি ইমপ্লাইজ এফ করতে হবে। দেন তোমার হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম হবে, ডি ইমপ্লাইজ এফ এর সাথে ওই ডি ইমপ্লাইজ এফ এর এইচএস হবে। মানে এটার ইয়ে হচ্ছে কমিউটেশন, এক্সপোর্টেশন অ্যান্ড হাইপোথেটিক্যাল সিলোজিজম। এটার এ হচ্ছে কারেক্ট আনসার হবে। ভুল করে আসলে, যারা 19 রুলস ভুলে গেছো তারা এটা ভুল করে আসবে। কমিউটেশন, এক্সপোর্টেশন অ্যান্ড হাইপোথেটিক্যাল সিলোজিজম। ম্যাম, হ্যাঁ, দাঁড়াও, কমিউটেশন করে ডি ডট ই থেকে ইটাকে বের করে দিতে হবে, ডিটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এক্সপোর্টেশন করে তারপরে এইচএস করলেই আনসারটা 3টে স্টেপে মিলে যাবে। কমিউটেশন, এক্সপোর্টেশন, হাইপোথেটিক্যাল সিলোজিজম বলে ফেলো এবার, কি বলছো? বলছি বলছি যে এ আর ডি এর মধ্যে পরীক্ষার হলে কনফিউশন ছিল যে কোনটা হবে। দিয়ে তারপরে দেখলাম যে মোডাস পোনেন্স লাস্টে, মানে আমি সত্যি কথা স্বীকারই করছি, আমি ভুলে গেছি 19 রুলস, পুরোপুরি একদম। ভুলে গেছি। হ্যাঁ, ডি এর মধ্যে অপশনে মোডাস পোনেন্স এর কোনো জায়গাই এখানে নেই, মোডাস সুতরাং পোনেন্স এর এমপি। জায়গা নেই, সেই জন্য হ্যাঁ আমি এটা করেছি। হ্যাঁ, এ ইজ দ্য কারেক্ট আনসার, কমিউটেশন, এক্সপোর্টেশন অ্যান্ড হাইপোথেটিক্যাল সিলোজিজম। 83 এর এ কারেক্ট আনসার। লজিক শিখতে হবে। 84, what is the father of all and the kings of all? Which of the following philosophers held this view? হ্যাঁ, অ্যারিস্টটল, থেলস, হেরাক্লিটাস and পারমেনাইডিস। এটার উত্তর হেরাক্লিটাস হবে। তাই করেছো কি? হ্যাঁ ম্যাম। এটার উত্তর হেরাক্লিটাস হবে। What is the father of all and the kings of all according to Heraclitus? 84 এ সি হচ্ছে কারেক্ট আনসার। বা 85 থেকে দেখো, ওই ক্রিটিক অফ পিওর রিজনেরই আরেকটা প্রশ্ন এখানে দিয়েছে, এখান থেকেও তোমাদের করে ফেলা উচিত ছিল এই প্রশ্নটা দেখে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রায়োরাই নলেজ অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্ট? এ প্রায়োরাই নলেজের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, নেসেসিটি অ্যান্ড ইউনিভার্সালিটি, নেসেসিটি অ্যান্ড কম্পারেটিভ ইউনিভার্সালিটি, অবজেক্টিভিটি অ্যান্ড নেসেসিটি, আর নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি। কোনটা করেছো? ম্যাম, ডি করেছি। তাই তো হবে। আসলে ম্যাম আপনি যেটা বললেন কঠোর না। কঠোর সার্বিকতাই তো। হ্যাঁ ম্যাম, স্ট্রিক্ট ওটাই ইউনিভার্স করেছি। কি করেছো বাকিরা? স্ট্রিক্ট ইউনিভার্সালিটির কথা তো ইমানুয়েল কান্ট তো বলেছেন, আমার যা মনে পড়ছে। বাকিরা বলো। ম্যাম আমি এ করেছি। ইউনিভার্সালিটি আর নেসেসিটি না, নেসেসিটি আর স্ট্রিক্ট ইউনিভার্সালিটি মনে হয় এটাই হবে। ডি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এ অ্যান্ড ডি এর মধ্যে। আপনি পড়িয়েছিলেন ম্যাম এটা। এ অ্যান্ড ডি এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি। কঠোর সার্বিকতা, শুধু সার্বিকতা নয়, কঠোর সার্বিকতা। আই থিঙ্ক সো 85 এর ডি কারেক্ট আনসার। বই আরেকবার খুলে দেখে নাও, বই 85 এর ডি কারেক্ট আনসার হবে। এইটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি যে অ্যাকর্ডিং টু কামান্দকীয় নীতিসার হুইচ হি ইজ নট ওয়ান অফ দ্য এলিমেন্টস অফ স্টেট, স্বামী, কোষ, দণ্ড আর ভেদ। ঠিক আছে, এবার
সেভেন এলিমেন্টস অফ স্টেটস এর মধ্যে স্বামীও আছে, হ্যাঁ, আবার কোষও ধরো আছে, ট্রেজারি যেটা কোষ। দণ্ড আর ভেদ আছে নাকি? রাষ্ট্রের উপাদান রূপে কোনটা কামোন্দকীয় মত অনুসারে নিম্নোক্ত কোনটি রাষ্ট্রের উপাদান রূপে স্বীকৃত নয়? স্বামী, কোষ, স্বামী তো অথরিটি, রাজা, কোষ মানে ট্রেজারি, দণ্ড আর ভেদ, হ্যাঁ, এই দুটোই এলিমেন্ট কি আছে কামোন্দকীয় নীতিসারের সেভেন স্টেটসে? তোমরা কি করেছো? ভুল করেছি ম্যাম, কোষ কি করেছে ম্যাম? দণ্ড আর ভেদের নিয়ে আমার কনফিউশন ম্যাডাম আছে ধরো। ভেদটা হ্যাঁ, বলো নেই, বলো। বাকি ভেদ তিনটে করেছে। আছে। বাকি ভেদটা তিনটে, নেই ম্যাডাম, বাকি তিনটে দণ্ডটা কি আছে। আছে? কোথায় হ্যাঁ ম্যাডাম, দণ্ডটা আছে? আমি তো দণ্ডটা পাচ্ছি না সেভেন এর মধ্যে। ম্যাডাম এই তো সোয়ামিনটা হচ্ছে কিং, অমর্ত্যটা হ্যাঁ মিনিস্টার, হ্যাঁ তারপরে ফোর্ট ছিল, ফোর্টটা হচ্ছে ট্রেজারি, হ্যাঁ। না ফোর্টটা হচ্ছে কোষ, আর দুর্গটা হচ্ছে না, ট্রেজারি। ফোর্টটা হচ্ছে কোষ না, কিন্তু কোষ মানে হচ্ছে তোমার হচ্ছে ট্রেজারি, ট্রেজারি মানে হ্যাঁ, কিন্তু কোষ। হ্যাঁ আর দুর্গটা হচ্ছে ফোর্ট। হ্যাঁ আর ম্যাডাম অ্যালাইজ ছিল একটা মিত্র, আর আরেকটা হ্যাঁ। হচ্ছে দণ্ড। দণ্ড ছিল? হ্যাঁ ম্যাডাম। তাহলে তাহলে এটা ভেদ হবে ধরো। আমি দণ্ড ভেদের মধ্যে কনফিউশন হচ্ছে কারণ আমার দণ্ডটা মাথায় নেই যে দণ্ডটা আদৌ আছে নাকি তার মধ্যে। তাহলে ভেদ হ্যাঁ ম্যাম, হবে। দণ্ড ছিল, দণ্ড ছিল ও ম্যাম, তাহলে দণ্ড 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 ছিল। ছিল। তাহলে স্বামী, কোষ আর দণ্ড, তাহলে তিনটে হবে, ভেদ হবে না। হ্যাঁ, কামোন্দকীয় নীতিসার অনুযায়ী রাষ্ট্রের উপাদান রূপে স্বীকৃত নয়, তাহলে ভেদ। হ্যাঁ, স্বামী আর কোষ সম্পর্কে আমি 100% শিওর ছিলাম, দণ্ডটা আমি ভুলে গেছিলাম। তাহলে দণ্ড আছে, ওরা তো বলে দিল দণ্ড আছে এর মধ্যে, তার মানে ভেদ ইজ দ্য কারেক্ট অপশন। 86 কিন্তু ডি হচ্ছে কারেক্ট অপশন। 87, এটা তো খুব সোজা। 87 লজিক করতে হবে, লজিক থেকে প্রচুর প্রশ্ন। দ্য ট্রুথ টেবল মেথড ইজ আ মেথড অফ টেস্টিং দ্য ভ্যালিডিটি ইনভ্যালিডিটি অফ অ্যান আর্গুমেন্ট। হ্যাঁ অবশ্যই, ট্রুথ টেবিলটা তো বৈধতা অবৈধতা নির্ণয় করার পদ্ধতি। ইন দিস মেথড উই এক্সামিন all possible substitution instances to see if any one of them has true premises and the false conclusion. একদম, আমরা এটাই দেখি ট্রুথ টেবিলে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এ করেছি। A is the correct answer. Both A and R are true, and R is the correct explanation of A. অবশ্যই সত্য সারণী পদ্ধতি যুক্তির বৈধতা অবৈধতা বিচারের পদ্ধতি, এবং এই পদ্ধতিতে সমস্ত ক্ষেত্রে বলতো কোনটা বৈধতা অবৈধতা নির্ণয়ের পদ্ধতি নয়? বলতো, এতগুলো যে জানো কোন পদ্ধতিটা, হ্যাঁ, বৈধতা লজিকের ক্ষেত্রে বৈধতা অবৈধতা নির্ণয়ের পদ্ধতি নয়, বলতো কোনটা? মানে ইট ইজ নট ডিসিশন প্রসিডিওর মেথড। কোনটা ডিসিশন প্রসিডিওর মেথড নয়, অর্থাৎ তার দ্বারা সেই পদ্ধতি প্রয়োগের দ্বারা বৈধতা এবং অবৈধতা নির্ণয় করা হয় না। বলো কোন পদ্ধতির দ্বারা? 19 rules 19 একদম, rules এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড। 19 রুলস বা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, তার মাধ্যম দিয়ে কোনো যুক্তির আমরা ভ্যালিডিটি ইনভ্যালিডিটি নির্ণয় করি না। ভ্যালিড বলাই থাকে, সেটাকে আমরা প্রুফ করি। It is a proof procedure, it is not a decision making procedure. হ্যাঁ, সুতরাং 19 রুলস হচ্ছে প্রুফ প্রসিডিওর, আমরা প্রমাণের পদ্ধতি। বাট ট্রুথ টেবিল বলো বা ভেন ডায়াগ্রাম বলো, হ্যাঁ, বা তুমি হচ্ছে ট্রুথ ট্রি বলো, এগুলো সবই হচ্ছে তোমার ভ্যালিডিটি বা ইনভ্যালিডিটি নির্ণয় করার পদ্ধতি। ডিসিশন মেকিং প্রসিডিওরের এটা হচ্ছে পদ্ধতি। টেস্টিং দ্য ভ্যালিডিটি ইনভ্যালিডিটি অফ অ্যান আর্গুমেন্ট, এটা জেনে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি যেটা বললাম। 88, ও ভালো প্রশ্ন। হুইচ অফ দ্য, ভালো করে প্রশ্নটা বোঝার প্রয়োজন আছে। হ্যাঁ, মানে হুইচ অফ দ্য ফলোইং উড আ কালচারাল রিলেটিভিস্ট নট অ্যাকসেপ্ট? কালচারাল রিলেটিভিস্টরা, হ্যাঁ, অর্থাৎ সাংস্কৃতিক আপেক্ষতাবাদীরা যারা রয়েছেন, তারা কোনটাকে অ্যাকসেপ্ট করেন না? কোনটাকে অ্যাকসেপ্ট করেন না? এ বি সি ডি চারটে অপশন রয়েছে, বলো তো কোনটাকে অ্যাকসেপ্ট করেন না? বলো। জানা নেই ম্যাম, কিন্তু আমি ডি করেছি। হ্যাঁ ম্যাম, ডি করেছি। বাকিরা? এ করেছে। D is the correct answer. D is the correct answer. There are no objective moral standard. অর্থাৎ কোনো বস্তুনিষ্ঠ নৈতিক মানদণ্ড নেই। তার মানে হচ্ছে এটা, অ্যাকর্ডিং টু কালচারাল রিলেটিভিস্ট,
হ্যাঁ, কোনো নৈতিকতার কোনো বস্তুগত মানদণ্ড হতে পারে না, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটাই নৈতিকতার মানদণ্ড, তার উপর ডিপেন্ড করে সবাইকে চলতে হবে, এই কথা ঠিক নয়। হ্যাঁ, কোনো ইউনিভার্সাল কোনো মরালিটি নেই। হ্যাঁ, সবটাই এই যে সবটাই তোমার কালচারাল রিলেটিভিস্টরা স্বীকার করেছে। ডিফারেন্ট সোসাইটিজ হ্যাভ ডিফারেন্ট মরাল কোডস। প্রত্যেকটা সোসাইটির আলাদা আলাদা ডিফারেন্ট মরাল কোডস রয়েছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালস ক্যান বি মিস্টেকেন অ্যাবাউট হোয়াট ইজ মরালি রিকোয়ার্ড ফর দেম। সোসাইটিজ হ্যাভ বেটার মরাল কোডস দ্যান আদার্স। প্রত্যেকের মরাল আলাদা আলাদা কোড আছে এবং প্রত্যেককে সেটাকে মান্যতা দিতে হবে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে মান্যতা দিতে হবে, কখনো একটা কোনো ইউনিভার্সাল মরাল কোড থাকতে পারে না। কালচারাল রিলেটিভিস্টরা স্ট্রংলি অপোজ করছে যে দেয়ার আর এনি মরাল ইউনিভার্সাল। কালচারাল রিলেটিভিস্টরা স্ট্রংলি অপোজ করছে, এই জায়গাটাতে বিরোধিতা করছে যে দেয়ার আর এনি মরাল ইউনিভার্সাল, কোনো এইরকম ইউনিভার্সাল কোনো মরালিটি থাকতে পারে না। সবটাই আমাদের হচ্ছে নৈতিক কোড আমাদের আলাদা আলাদা রয়েছে এবং আমাদের প্রত্যেকের নৈতিক কোডকে তার মতো করে মান্যতা দিতে হবে। নিজেরটাই সর্বশ্রেষ্ঠ এটা আমি বলতে পারবো না। সো কোনো বস্তুনিষ্ঠ নৈতিক মানদণ্ড নেই। নৈতিক মানদণ্ড সবটাই সমাজ পরিপ্রেক্ষিতে সাবজেক্টিভ, কোনো বস্তুনিষ্ঠ মানদণ্ড অবজেক্টিভ মোরাল কোড কিন্তু নেই, নৈতিক মানদণ্ড নেই। হ্যাঁ, তো 88 ডি হচ্ছে কারেক্ট আনসার। উইচ ফিলোসফার হোল্ডস দ্যাট প্রোগ্রেস মিনস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কনসাসনেস অফ ফ্রিডম? এটা কি করেছো, হেগেল? হ্যাঁ কি ম্যাম করে হেগেল করেছি। এটা হেগেল উত্তর হবে, এটা হেগেলই উত্তর হবে। 89 এর এটা হেগেল আনসার হবে, এটা হেগেল হবে। C, B is the correct answer. 90. Which of the following is not accepted in? হ্যাঁ, তোমার তিরুক্কুরালে as পুরুষার্থ। তারা মোক্ষকে পুরুষার্থ রূপে স্বীকার করেনি। তারা ধর্ম অর্থ এবং কামকে পুরুষার্থ রূপে স্বীকার করেছে। তারা সরি ভুল বললাম, তারা ধর্ম অর্থ এবং কাম নিয়ে তাদের দর্শনে আলোচনা করেছে তিরুভাল্লুর। হ্যাঁ, তো তারা মোক্ষকে স্বীকার করেনি, মোক্ষের কনসেপ্টকে তারা ডিনাই করছে। which of the following is not accepted and accepted in তোমার তিরুভাল্লুর ফিলোসফি? এটা হবে তোমার মোক্ষা। তাই করেছো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম মোক্ষই কিন্তু আনসার হবে এটা। হ্যাঁ, ধর্ম অর্থ কাম নিয়ে তারা আলোচনা করেছে 90s। 91, এটা কি? ও 91, আচ্ছা 91। এটাও কুমারিল থেকে প্রশ্ন এসেছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস in the context of the shell silver illusion. Extraordinary perception of silver takes place. Illusion results from তোমার হচ্ছে কি অসংসর্গাগ্রহ, মানে অসংসর্গর থেকে ইলিউশনটা হচ্ছে। ইলিউশন রেজাল্টস ফ্রম তোমার বিপরীত গ্রহ, আর ইলিউশনস রেজাল্টস ফ্রম পজিটিভ মিসঅ্যাপ্রিহেনশন। বলো কোনটা করেছো? বলো বলো কোনটা করেছো আনসার এখানে? আমার মনে হচ্ছে 3 আর 4 হবে। 3 আর 4ই করেছি ম্যাম। না না, সি। বাকিরা বলো, বাকিরা বলো, আমি তো দেখে হট করে বললাম, বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা। হ্যাঁ ম্যাম সি করেছি। সি 3 করেছো? আর 4। 3 আর 4 আমারও তো তাই মনে হচ্ছে। ম্যাডাম 1 আর 3 হতে পারে কি? 1 আর 3 অসাধারণ প্রত্যক্ষ? না তো, এখানে তো ম্যাম কোনো যদি জায়গায়। সাধারণ প্রত্যক্ষই হতো তাহলে তো হ্যাঁ, রজতকে রজত রূপেই দেখতাম। নিশ্চয়ই প্রত্যক্ষটা অসাধারণ হচ্ছে, এই জন্য তো রজতের ভ্রম হয়ে শক্তির জ্ঞান হচ্ছে। দেখো কুমারিল প্রাভাকরের মতো ভ্রম জ্ঞানের ক্ষেত্রে, হ্যাঁ, কিয়দাংশে মানে কিছু অংশে প্রত্যক্ষ হয় আর কিছু অংশে স্মৃতির কথা তিনি বলেছেন। কুমারিল মনে করেন যে প্রত্যক্ষিত রজ্জুটি বিশেষ্য এবং স্মৃত সর্পটি বিশেষণ। রজ্জু বিশেষ্য আর স্মৃতিতে যে সর্প আছে সেটা হচ্ছে বিশেষণ। হুম। কুমারিল বলছেন ভেদ জ্ঞানের অভাবে
ভালো করে বোঝো, কুমারিল বলছেন দুটো বস্তুর ভেদ জ্ঞানের অভাবে দুটি বিষয়ের মধ্যে যে অন্বয় বোধ জন্মায় তাই প্রবৃত্তি বা নিবৃত্তির প্রযোজক ভ্রমক জ্ঞান। ভ্রম জ্ঞান সম্পর্কিত এই ভাট্টমতকে বিপরীত খ্যাতিবাদ বলা হয়। কুমারিলের মতে ভেদজ্ঞানের অভাবে যে অন্বয়বোধ জন্মায় তাতে একটি বিষয় প্রকৃতপক্ষে যা তা বিপরীতভাবে প্রকাশিত বা জ্ঞাত হয়। প্রত্যক্ষিত রজ্জু এবং স্মৃতির সর্প ভেদজ্ঞানের অভাবে রজ্জু এবং সর্প উন্নীত হওয়ায় রজ্জুটি যা রজ্জু নয় সেরূপে অর্থাৎ বিপরীত রূপে জ্ঞাত হয়। এখানে অসাধারণ প্রত্যক্ষের কথা বলেনি, স্মৃতির বিষয়ের কথা এখানে বলেছে। দেখো, ভ্রম উৎপন্ন হয় বিপরীত গ্রহ থেকে, আর ভ্রম উৎপন্ন হয় ভাবাত্মক বিপরীত গ্রহ থেকে। এই দুটোই কি কারেক্ট আনসার নয়? একটু ভেবে দেখো। ভাবাত্মক বিপরীত গ্রহ থেকে মানে বাকি অপশনগুলো আমার কোনোটাই যাচ্ছে না। শুক্তিতে রজত, রজতের অসাধারণ প্রত্যক্ষের কথা এখানে তো বলেনি কোনো জায়গায়। প্রত্যক্ষ বলেছে আর স্মৃতির কথা বলেছে। হ্যাঁ, ভ্রম উৎপন্ন হয় অসংসর্গাগ্রহ থেকে, সংসর্গের অভাববশত ভ্রম উৎপন্ন হয়, তাও তো নয়। ভ্রম উৎপন্ন হয় বিপরীত গ্রহ থেকে, এটা ঠিক কথা। কোনো একটা জিনিসকে অন্যায় হয়ে যাওয়ার জন্য তাকে আমি বিপরীত ভাবে জানছি। আর ভ্রম উৎপন্ন হয় ভাবাত্মক বিপরীত গ্রহ থেকে। অবশ্যই সেই বিপরীত গ্রহটা যখন ভাবাত্মক হয় তখনই তো আমাদের ভ্রম হয়। মানে আমার মনে হচ্ছে যে তোমার হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে বাক্যর 3 হ্যাঁ আর ম্যাম, 4। কারণ হচ্ছে ম্যাম, যখনই ভাবাত্মক বিপরীত গ্রহ থেকে হচ্ছে তখন বিপরীত গ্রহ তো চলেই আসছে, মানে চারেরটা আসলেই তিনেরটা আসবে। হ্যাঁ, 4এরটা আসলে 3এরটা আসবে। এবার বাকি অপশনগুলো এমন ভাবে দেওয়া আছে, রজতের অসাধারণ প্রত্যক্ষ হয় এটা তো কোথাও বলেনি। এখানে তো প্রত্যক্ষ আর স্মৃতির কথা বলেছে। হ্যাঁ, আসেনি তো এটা। অসংসর্গের অভাব থেকেও ভ্রম হয় তাও তো এখানে বলা হয়নি কোনো জায়গায় ভ্রম উৎপন্ন হবার ক্ষেত্রে। আই থিঙ্ক সো, মানে 4টে অপশন যেভাবে আমাকে দেখাচ্ছে সেই অনুযায়ী মনে হচ্ছে 3 আর 4 হচ্ছে কারেক্ট আনসার। 3 আর 4 কারেক্ট আনসার মনে হচ্ছে আমার। মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, দেখা যাক না কি হচ্ছে। 91 আমরা সি করেই রাখি। দ্য মিনিং অফ আ সেন্টেন্স ইজ অথেন্টিকেটেড বাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, দ্য মিনিং অফ একটা সেন্টেন্সের মিনিং ইজ অথেন্টিকেটেড বাই এক্সপিরিয়েন্স উইথ হুইচ অফ দ্য ফলোইং পজিশন দিস ভিউ ইজ কনসিস্টেন্ট। এগুলো আর দেখাই হয়নি। এমপিরিসিজম, লজিক্যাল পজিটিভিজম, ফেনোমেনোলজি, এক্সিস্টেন্সিয়ালিজম। বলো কি উত্তর হবে, কি করেছো? বি হবে ম্যাডাম। সেন্টেন্স ইজ অথেন্টিকেটেড বাই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার দ্বারা অথেন্টিকেটেড। আমারও তো মনে হচ্ছে এটা বি হবে আনসার, লজিক্যাল পজিটিভিজম। কারণ তারা অভিজ্ঞ মানে অধিবিদ্যাকে তারা ডিনাই করছে। হ্যাঁ, ডিনাই করে তাদের সেন্টেন্সের মিনিং তারা অথেন্টিকেট করছে এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে। হ্যাঁ, এটাও তো ঠিক কথা। মানে এটা লজিক্যাল পজিটিভিজমে, কিন্তু অ্যাকর্ডিং টু মিও এটা লজিক্যাল পজিটিভিজম আনসার হবে। মানে 92 বি ইজ দ্য আনসার। হ্যাঁ, অভিজ্ঞতার দ্বারা সমর্থিত হয় বলেছে, অভিজ্ঞতা থেকে আসে বলেনি। কোনো একটা বাক্যের তাৎপর্য অভিজ্ঞতার দ্বারা সমর্থিত হয়। আর মেটাফিজিক্যাল প্রপোজিশন গুলো অভিজ্ঞতার দ্বারা সমর্থিত হচ্ছে না, এখানে সমস্যা। ঠিক আছে। আর যৌক্তিক প্রত্যক্ষবাদ এই কারণেই তারা, এই যে এটা বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরিফিকেশন মেথডের উপরে বেস করে কোশ্চেনটা আছে যে এক্স্যাক্টলি, সমর্থিত হয়। এক্স্যাক্টলি। এই যে এর ভেরিফিকেশন মেথডের উপরে প্রশ্ন করে এটা এসছে, এটা যৌক্তিক প্রত্যক্ষবাদ হবে। 92 বি হচ্ছে কারেক্ট আনসার। অনেকেই ভুলভাল করে এম্পিরিসিজম করে আসবে, এটা এম্পিরিসিজম হবে না, এটা অভিজ্ঞতাবাদ হবে না। এটা আমার দেখা হয়নি, এটা কি করেছো? হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু ইন দ্য কনটেক্সট অফ বল্লভ, সমবায় রিলেশন ইজ রিজেক্টেড। হ্যাঁ, এটা তো সমবায় রিলেশন বল্লভ রিজেক্টই করেছে তো। বল্লভ রিজেক্ট দ্য রিলেশন অফ সমবায়। ব্রহ্ম ইজ দ্য, ব্রহ্ম জগতের সমবায়ী কারণ। আচ্ছা। নো চেঞ্জ অকার্স ইন ব্রহ্ম while manifesting the universe, আর দেয়ার ইজ নো কজ অফ দ্য ইউনিভার্স। আমার আর মনে নেই এটার উত্তর, বলো কি করেছো? আমি খুব সুন্দর করে পড়িয়েছি বেদান্ত দর্শনে। বলো কি করেছো?
এ করেছি ম্যাম। এই সমবায় সম্বন্ধ বল্লভের দর্শনে অস্বীকৃত হয়েছে। বল্লভ রিজেক্টস দ্য রিলেশন অফ সমবায় and explains it as তাদাত্ম্য, নট ট্রু বলেছে, ট্রু বলেনি। সমবায় রিলেশন ইজ রিজেক্টেড বাই বল্লভ। সমবায় সম্বন্ধ বল্লভের দর্শনে অস্বীকৃত হয়েছে। আর ব্রহ্ম হচ্ছে জগতের সমবায়ী কারণ, এটাও ঠিক, ঠিক আছে? কারণ ইন প্লেস অফ উপাদান কারণ সি বল্লভ করেছি। প্রেফার্স টু ইউজ দ্য এক্সপ্রেশন সমবায়ী কারণ টু ডিনোট দ্য নোশন অফ দ্য মেটেরিয়াল কজ। ঠিক কথা। and ব্রহ্ম ইজ দ্য মেটেরিয়াল অর দ্য ইনহেরেন্ট কজ, সমবায়ী কারণ অফ দিস ইউনিভার্স। হ্যাঁ, ব্রহ্ম হচ্ছে এই জগতের কোনো নিমিত্ত কারণ নেই বলেছে তো। দাঁড়াও আমি তোমাকে বলে দিচ্ছি। হি হ্যাজ অলসো ইটস এফিসিয়েন্ট কজ, ব্রহ্ম ইজ রিয়েলি ইটসেলফ দ্য এফিসিয়েন্ট। এইটা হবে, জগতের কোনো নিমিত্ত কারণ নাই, এইটা বল্লভের দর্শনে ঠিক নয়। এটা ভীষণ সুন্দরভাবে 378 পেজে আছে কিন্তু এর ব্যাখ্যাটা। ব্রহ্ম ইজ দ্য মেটেরিয়াল অর ইনহেরেন্ট কজ, সমবায়ী কারণ অফ দিস ইউনিভার্স, ঠিক আছে? and he is also its efficient cause, জগতের কোনো এফিশিয়েন্ট কজ নেই, এই কথাটা বল্লভের দর্শনে ঠিক নয়। ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ ম্যাম, এটা আমি ডি করেছি। হ্যাঁ, এটা আমি পড়িয়েওছি বল্লভের দর্শনে, মানে মীমাংসা বেদান্তর ক্লাসগুলোতে এটা আছে, এটা আমি আলোচনা করেছি, আমার একদম পরিষ্কার মতো এখানে দাগ দেওয়া আছে, ঠিক আছে? সো এইটা ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানে which statement is not true according to Vallabh? There is no efficient cause of the universe. It is not true according to Vallabh. 94 হলো না? 94 94 এর, ও 94 হয়, 93 হলো, 94 বলো এবার। এটা শ্রীমদ আবু ভয়া হবে কিন্তু। Which of the following philosophers first introduces the existentialist concept of self other distinction to analyze gender? তাই করেছো কি? শ্রীমদ হ্যাঁ আবু ম্যাম, ভয়া ডি কিন্তু করেছি। আনসার হবে এটার। হ্যাঁ 94 ম্যাম। এর বি আনসার হবে, তাই করেছি। 94 এর বি। হ্যাঁ, 94 এর বি হবে। হ্যাঁ হ্যাঁ, 95 এবার চলে এসো। Which of the following statements হ্যাঁ is not true in Martin Heidegger's notion of design? হ্যাঁ, আই থিঙ্ক, আমি এই প্রশ্নটা দেখেছিলাম, আই থিঙ্ক হাইডেগারের ডিজাইন ইজ আ রিপ্লেসমেন্ট ফর ট্র্যাডিশনাল নোশন অফ কনসাসনেস অ্যান্ড মাইন্ড, এটা মনে হয় ঠিক নয়। বাকিরা বলো কি করেছো? ম্যাম, এটা আমি ডি করেছি, এটা জানা নেই আমার। হ্যাঁ ম্যাম, ডি করেছি এটা। অ্যাকর্ডিং টু সিদ্দিক স্যার উনি বললেন, আমি যেহেতু এগুলো দেখার সুযোগ হয়নি, অ্যাকর্ডিং টু সিদ্দিক স্যার উনি বললেন যে কারেক্ট আনসার, ডিজাইন কখনোই রিপ্লেসমেন্ট নয় ট্র্যাডিশনাল নোশন অফ কনসাসনেস এর। রিপ্লেস করেননি তিনি ট্র্যাডিশনাল নোশনটাকে, তিনি টোটালি খর্ব করে, ডিনাই করে তিনি নতুন ভাবে ডিজাইনকে মানে তার দর্শনে এনেছেন। আর হাইডেগারের মতো একজন ব্যক্তি সর্বদাই উন্মোচনের পর্যায়ে থাকে, এই উন্মোচনটা তার নিজের মধ্যে হয়ে থাকে, এটা তো ঠিক কথাই। হ্যাঁ, কি বলো, বাকিরা কি বলছো বলো। আমি এই প্রশ্নটার উত্তর দেখিনি। অ্যাকর্ডিং টু সিদ্দিক স্যার আমি বলে দিলাম যে 95 এর বি হচ্ছে কারেক্ট আনসার। হাইডেগার্স ডিজাইন ইজ এ রিপ্লেসমেন্ট ফর ট্র্যাডিশনাল নোশন, রিপ্লেসমেন্ট নয়। হ্যাঁ, এটাকে রিপ্লেসমেন্ট বলা যায় না। আর দিস আনকভারিং টেক্স প্লেস উইদিন ইটসেলফ অনলি, নিজের মধ্যেই কেবল হয়ে থাকে উন্মোচনটা। ব্যক্তি তো নিজেই নিজের সম্ভাবনাটাকে বাস্তবায়িত করতে পারে না, উন্মোচনটা তো নিজের মধ্যেই হয়। অন্য কোনো কিছু কি উন্মোচিত করতে পারে? একটুখানি ভেবে দেখো তো, একটু ভেবে দেখো। 95 এর বি আনসার করে রাখো, হাইডেগার ডিজাইন ইজ আ রিপ্লেসমেন্ট ফর, এটা স্যারের অনুযায়ী আমি বললাম, কারণ সেই জায়গায় প্রশ্ন করার জায়গা আমার নেই, কারণ আমাকে দেখাই হয়নি এটা। 95 এর বি কারেক্ট আনসার। 96, ও ভালো প্রশ্ন এটা একটা। Which of the following is accepted as the strongest objection against, মানে about reproductive cloning? ক্লোনিং এর ক্ষেত্রে, প্রজননগত ক্লোনিং এর ক্ষেত্রে কোনটা তাদের কাছে হ্যাঁ স্ট্রংগেস্ট অবজেকশন? বলো তো কোনটা, জানো কি? কি করেছো এবিসিডির মধ্যে? ম্যাম, এটা আমি বি করেছি, জানি না, বাট পড়ে যা মনে হলো বি করেছি এটা। এটার স্ট্রংগেস্ট আমি অবজেকশন সি কিন্তু বি, করেছি। জানো তো? স্ট্রংগেস্ট অবজেকশন বি, ক্লোনিং এর ক্ষেত্রে স্ট্রংগেস্ট অবজেকশন এটাই আসছে, প্রবলতম ক্লোনিং এর ক্ষেত্রে আপত্তি আসছে। ইট উড রেজাল্ট ইন ফিজিক্যাল হার্ম টু এ ক্লোন চাইল্ড। ক্লোন চাইল্ডের ফিজিক্যাল হার্ম হচ্ছে, ফিজিক্যালি মেন্টালি
হার্ম হচ্ছে, এবং এটাই তাদের কাছে কিন্তু হচ্ছে স্ট্রংগেস্ট অবজেকশন, যার জন্য ক্লোনিংকে তারা স্বীকার করতে পারছে না। বুঝলে? এটা কিন্তু এটা কিন্তু আমিও দেখলাম আনসারটা, এটার আনসার কিন্তু বি হবে। হ্যাঁ ম্যাম, আমারও তাই মনে হয়েছিল পড়ে, তাই বি করেছি এটা। এটা বি আনসার হবে, ইট উড রেজাল্ট, এটা স্ট্রংগেস্ট, মানে অনেক অবজেকশন আছে, এই অনেক অবজেকশনের মধ্যে স্ট্রংগেস্ট অবজেকশন হচ্ছে এটা, ইট উড রেজাল্ট ইন ফিজিক্যাল হার্ম টু এ ক্লোন চাইল্ড। ক্লোন চাইল্ডের ফিজিক্যাল মেন্টাল হার্ম হচ্ছে, এই জন্য ক্লোনিংটা স্বীকৃত হচ্ছে না কোনোভাবেই। হ্যাঁ, 96-এর বি হচ্ছে কারেক্ট আনসার। আছে, এটা তুমি দেখে নিতে পারবে, 96-এর বি কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যাভেলেবল ফর নন সিটিজেন? নন সিটিজেনদের জন্য আমাদের সংবিধানে কোন 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 ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে, বলো তো কোনটা হবে? কারেক্ট আনসার ইজ সি, 2 and 4 আর অনলি। এই যে এটা 2 and 4, প্রোটেকশন এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, এটা একটা ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়েছে। আর ফ্রিডম অফ কনসিয়েন্স, এটা একটা ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়েছে যারা নন সিটিজেন তাদের জন্য। নন সিটিজেনদের এই দুটো ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়েছে, 2 and 4 অনলি। 97-এর সি হচ্ছে কারেক্ট আনসার। 100% আত্ম অপরাধের বিরুদ্ধে সুরক্ষা আর বিবেকের স্বাধীনতা, এই দুটো ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাভেলেবল ফর নন সিটিজেন। সি হচ্ছে কারেক্ট আনসার। দ্য গোল অফ ইকবাল ফিলোসফি ইজ টু এ বি সি ডি, এই চারটের মধ্যে কোনটা করেছো বলো? এ করেছি ম্যাম। A is the correct answer. Motivate human beings strive to actualize their God-given potency to the fullest degree. According the goal of Iqbal's philosophy, ইকবালের দর্শনে, ইকবাল কিন্তু এই এ যে অপশনটা রয়েছে তাকেই তিনি সাপোর্ট দিয়েছেন। হ্যাঁ, মোটিভেট হিউম্যান বিং, ওই যে ফুল পোটেনশিয়ালিটিটাকে, পোটেনশিয়ালিটি তো নিজের মধ্যে থাকবে, নিজেকে তুমি আত্মপ্রকাশ করতে পারবে, অন্য কাউকে কি তুমি চেঞ্জ করতে পারবে? অন্য কাউকে তুমি চেঞ্জ করতে পারবে না, নিজেকে তুমি তোমার ফুল পোটেনশিয়ালিটি, ফুলেস্ট ডিগ্রি সহকারে তুমি আত্মপ্রকাশ করতে পারো, অ্যাকচুয়ালাইজ করতে পারো। মোটিভেট হিউম্যান বিং স্ট্রাইভস টু অ্যাকচুয়ালাইজ দেয়ার গড গিভেন পোটেন্সি টু দ্য ফুলেস্ট ডিগ্রি। 98-এর এ হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ ম্যাম, এটা স্যার পড়িয়েছিল, মানে এ হ্যাঁ করেছি স্যার, এটা। হ্যাঁ হ্যাঁ, এটাই কারেক্ট আনসার হবে। 99, হোয়াট ইজ দ্য কজ অফ ফিমেল ফর্টিসাইড ইন ইন্ডিয়া? হোয়াট ইজ দ্য কজ অফ, ভারতে ভ্রূণ হত্যার মেন কারণ কি? মেন কারণ চেয়েছে কিন্তু। হ্যাঁ, স্ট্রং সন প্রেফারেন্সেস, প্র্যাকটিস অফ ডাউরি, লো স্ট্যাটাস অফ উইমেন ইন সোসাইটি, অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। কি করেছো? ম্যাম অল অফ দ্য অ্যাবাভই করেছি এটা, সবগুলোই। কিন্তু মানে আমি যদি বলি হ্যাঁ অল অফ দ্য অ্যাবভ হতে পারে, হোয়াট ইজ দ্য কজ, কজ তো সবটাই হতে পারে, বাট এটার মধ্যে স্ট্রংগেস্ট হচ্ছে কজ হচ্ছে লো স্ট্যাটাস অফ উইমেন ইন সোসাইটি, সমাজে নারীর যে মর্যাদাহীনতা, হ্যাঁ এটাই কিন্তু মেন কারণ, জানো তো, ভ্রূণ হত্যার। হ্যাঁ, কারণ বাকি অপশন গুলো তার মধ্যে ঢুকে পড়ে, ঠিক আছে, যে পণ প্রথার অনুশীলন, পুত্র লাভের আকাঙ্ক্ষা, সবটাই নারীর মর্যাদাহীনতার সাথেই যুক্ত। এটা সিও হতে পারে, ডিও হতে পারে, উপরোক্ত প্রতিটি হতে পারে। আমি প্রশ্নটা পড়েছিলাম হোয়াট ইজ দ্য মেন কজ অফ ফিমেল ফর্টিসাইড ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা মানে যেটা তোমার মানে লো স্ট্যাটাস, এটাই মেন কারণ। তিনটেই হতে পারে, তিনটেই হবে, হতে পারে, সি আর ডি এ যে কোনো একটা অপশন হবে। হ্যাঁ, সোজা প্রশ্ন, এমন কিছু কঠিন প্রশ্ন না, সোজা প্রশ্ন, বাট সি আর ডি এর মধ্যে একটা অপশনে দাঁড়াবে। বাট মেন কারণ লো স্ট্যাটাস অফ উইমেন ইন সোসাইটি, সমাজে নারীর যে মর্যাদাহীনতা, এটাই মেন কারণ। হ্যাঁ ম্যাম এখানে তো শুধু কজই আছে, মেইন কজ তো নেই, তো হ্যাঁ, সেই এটাই ক্ষেত্রে ডি এটাই এটাই, করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম। এটা তো মেন কজ নেই। প্র্যাকটিস অফ ডাউরি, হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে, অবশ্যই কারণ হতে পারে না, হবে। স্ট্রং স্ট্রং প্রেফারেন্সেস, এটাও ভ্রূণ হত্যার কারণ, কারণ ছেলেরা বংশ পরম্পরা, বংশকে এগিয়ে নিয়ে যায় ছেলেরা, মেয়েরা হলে সেটা পারে না, এটা একটা কনসেপ্ট আছে আমাদের মধ্যে। হ্যাঁ, পেট্রিলিয়ান লিনেজ, যেটা বংশ পরম্পরা, যেটা ছেলেদের দ্বারাই নির্ধারিত হয়, মেয়েদের দ্বারা নয়। তো এটা অল অফ দ্য অ্যাবাবই আনসার হবে। হ্যাঁ, স্ট্রংগেস্ট ভিউ হচ্ছে তোমার লো স্ট্যাটাস অফ উইমেন ইন সোসাইটি, বাট এটা আমার মনে হচ্ছে অল অফ দ্য অ্যাবাবই আনসার হবে এটা। আর লাস্ট হচ্ছে 100, 100 নাম্বার। এটা তো খুব সোজা প্রশ্ন, কি হবে বলো? অ্যাকর্ডিং টু প্লেটো উই ক্যান অ্যাটেন নলেজ অনলি বাই গোয়িং বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড অফ পার্টিকুলার অবজেক্টস টু দ্য ট্রু এসেন্সেস অফ অর ফর্মস ইন টার্মস অফ হুইচ থিংস ইন দ্য ওয়ার্ল্ড আর ইন্টেলিজেবল অন দ্য বেসিস অফ নলেজ অফ আইডিয়া অফ কি এটা
Triangularity, we come to know the particular triangle. From this question arises, what relationship does Plato conceive of between these two world? দু ওয়ার্ল্ড থিওরির মধ্যে প্লেটো চারটে অপশনের মধ্যে কোন থিওরিটাকে স্বীকার করেন, বলে ফেলো। ম্যাম সি। হ্যাঁ, ম্যাম এটা মনে হচ্ছে ডি হবে, আমি কিন্তু সি করে চলে হে এসেছি। ভগবান, বাকিরা কি ম্যাম করেছো? ডি হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। অংশগ্রহণের ম্যাম ডি সম্বন্ধ, করেছি। ডি ইজ দ্য কারেক্ট আনসার, পার্টিসিপেশন। ঠিক ম্যাম আছে, পার্টিসিপেশন দেখেছিলাম, দিয়ে বাংলাতে পারস্পরিক দেখে কনফিউজড হয়ে গেছি। আর বাংলা ওইটা এই জন্য প্রশ্ন নয়টা। কোনোদিন পড়তে নেই, বাংলা প্রশ্ন কোনোদিন পড়তে নেই। ঠিক হ্যাঁ আছে, ম্যাম। অংশগ্রহণ, পার্টিসিপেশন মানে অংশগ্রহণের সম্পর্ক। ডি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝাই তো যাচ্ছে, এই শব্দটা দিয়ে তো এখানে আনসার করে দেওয়া যায়। দেয়ার ইজ আ পার্টিসিপেশন বিটুইন দ্য টু ওয়ার্ল্ডস এন্ড দ্যাট ইজ ওয়াই হাউ উই নো দ্য ওয়ার্ল্ড। এটা পার্টিসিপেশনের সম্পর্ক, অংশগ্রহণের সম্পর্ক। এটা 100 নাম্বার, এটার আনসার কিন্তু ডি হবে। দেয়ার ইজ আ পার্টিসিপেশন বিটুইন দ্য টু ওয়ার্ল্ডস, অংশগ্রহণের সম্বন্ধটা দিয়েই তো বুঝিয়েছেন টু ওয়ার্ল্ড থিওরিকে প্লেটো তার দর্শনে। যাক, 100টা প্রশ্নের আনসার আমাদের হলো, তাই তো? অ্যাট লাস্ট আমাদের শেষ হলো। দাঁড়াও আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করি। এইবার তোমরা মোটামুটি ভাবে মিলিয়ে নাও যে কার কটা ঠিক হলো আর কার কটা ভুল হলো। দু একটা জিনিস বাদ থেকে গেল, সেটাও আমি তোমাদের বলে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, ম্যাডাম বাট 100টা করে আমি যে বলে উঠতে পারলাম, এই আমার ভাগ্য ভালো। ধরো, বলো শিনু মন্ডল। ম্যাডাম কালকের আলোচনাটা ম্যাডাম ইউটিউবে দেখছিলাম, ম্যাডাম দুটো কোশ্চেন আমার মনে হলো যেন সমস্যা আছে ম্যাডাম। বলো বলো, কোনটা কোনটা বলো, আমি দাগ দিয়ে রাখছি, দাঁড়াও বলো। তার মধ্যে ম্যাডাম ওই ওয়াই সিরিজের 7 নম্বর কোশ্চেনটা, যেটা বলা ওয়াই হয়েছে সিরিজের জৈন 7 মেটাফিজিক্স নাম্বার ক্যান বি কোয়েশ্চেনটা, তাই তো? কনসিডার্ড জৈন অ্যাজ। মেটাফিজিক্স কেন রিলেটিভিস্টিক প্লুরালিজম নয় কেন? কারণ ম্যাডাম সিডি শর্মার বইটাতে দিলাম 50 নম্বর পাতায় অনেকান্তবাদের যে পোর্শনটা আছে, মেটাফিজিক্স তো অধিবিদ্যার দিকটা তো অনেকান্তবাদকে ডিনোট করে, আর এপিস্টেমোলজিক্যাল দিকটা বললে সেটা স্যাদবাদকে ডিনোট করে। তো যেখানে অনেকান্তবাদের আলোচনা আছে হ্যাঁ। সেখানে এরকম আছে ম্যাডাম, লেখা আছে যে Joino metaphysics is a realistic and relativistic pluralism. It is called অনেকান্তবাদ or the doctrine of manyness of reality. মানে এখানে রিয়েলিটির কথা বলা হচ্ছে, কেননা একান্তবাদের দোষকে পরিহার করার জন্য অনেকান্তবাদ এসেছিল, আর এখানে মেটাফিজিক্স এর কথা বলা আছে। অনেকান্তবাদটা তো আমার তো তবুও মনে হচ্ছে এটা রিলেটিভিস্টিক প্লুরালিজমই হবে। ম্যাডাম আপনি একবার সিডি শর্মার বইটা দেখবেন। হ্যাঁ, আমি আমার যেন ওই এরকম ক্লাসটা ইউটিউবেও আছে, তুমি দেখবে। ওই রিলেটিভিস্টিক তুমি যে জায়গাটা কোট করছো সিডি শর্মার, হ্যাঁ ওই ক্লাসটা ইউটিউবে জৈন দর্শনের আমার সেকেন্ড ক্লাস হিসাবে আছে, আমার যা মনে পড়ছে। ঠিক আছে, মানে আমি আমি এরম ভাবে ভাবছি না, আমি সিডি শর্মার বই ধরে বিষয়টা ভাবছি না। দেখো, 4টে অপশনের মধ্যে 2টো কারেক্ট, 4টে কারেক্ট নয়। হ্যাঁ, 3 আর 4 কারেক্ট নয়, তুমি ছেড়ে দাও, মানে সিডি কারেক্ট নয়। এবার রিলেটিভিস্টিক প্লুরালিজম অ্যান্ড রিয়ালিস্টিক প্লুরালিজম, এই দুটোর মধ্যে মেটাফিজিক্স তো অনেকান্তবাদকে ব্যাখ্যা করে। বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, কোনো একটা বস্তুকে জানতে গেলে, তার একটা আসপেক্টকে জানতে গেলে অন্য আসপেক্টের সাহায্যেই তাকে জানতে হয়। ঠিক আছে, অনন্ত ধর্ম, সব ধর্মগুলোকেই তার জানা উচিত, একটা ধর্মকে জানলে হয় না। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মি, আই থিঙ্ক সো, এই এ আর বি দুটো আনসারের মধ্যে এ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, রিলেটিভিস্টিক প্লুরালিজম। মানে আমার মনে হচ্ছে যে তার মধ্যেই রিয়ালিস্টিক প্লুরালিজমটা তার মধ্যে ঢুকে যাচ্ছে। মানে যখন পরীক্ষার সময় আনসার করতে হয়, সবসময় দেখতে হয় যে যে দুটো অপশন হবে না সে দুটোকে আমি সরিয়ে দেবো, কিন্তু যে দুটো অপশন হবে তার মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে, যার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে। আমার মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, যারা পর্ষদে যারা প্রশ্ন করেছেন তারা নিশ্চয়ই কিছু ভেবে করেছেন, বা তারা হয়তো ভাবতেও পারেন রিয়ালিস্টিক প্লুরালিজম, কিন্তু আমার মনে হচ্ছে এটা, আই থিঙ্ক সো, যে বিটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, রিলেটিভিস্টিক প্লুরালিজমের মধ্যে। অনন্ত ধর্ম বিশিষ্ট কোনো একটা ধর্মকে জানতে গেলে, হ্যাঁ, একটা ওইভাবে জানা যাবে না, সবকিছু রিলেটিভলি রয়েছে, সাপেক্ষ, সবকিছু একে অপরের সাপেক্ষ, নিরপেক্ষ ভাবে কোনো কিছুই কখনো জানা যায় না। হ্যাঁ, আমার মনে হচ্ছে জৈন মেটাফিজিক্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ রিলেটিভিস্টিক প্লুরালিজম। ম্যাম হ্যাঁ বলো। বলছি যে দেখবে শিনু, তুমি দেখবে এই ক্লাসটা ইউটিউবে জৈন দর্শনের সেকেন্ড ক্লাস হিসেবে আছে, দেখে আচ্ছা নিও, ম্যাডাম। জৈন দর্শনের ক্লাসগুলোর মধ্যে ওটা আছে। 1 নাম্বার ক্লাসটাও আছে, 2 নাম্বার ক্লাসটাও আছে, সিডি শর্মা থেকেই আলোচনা করেছি লাইন ধরে ধরে, একবার দেখে নিও ঠিক আছে। ক্লাসটা। আর বলো, আরেকটা শিনু, আরেকটা প্রশ্ন বলছিলে, বলো তো কোনটা? হ্যাঁ ম্যাডাম, 39 নম্বর প্রশ্নটা বলছিলাম ম্যাডাম, ওই অবৈধ সাধ্য দোষ কোথায় হয়?
ওটা হচ্ছে ডি। আপনি উত্তর বলেছেন, কিন্তু আমার মেজর মনে প্রেমিস হলো ক্যান ম্যাডাম বি আই বি হবে। প্রপোজিশন অ্যান্ড দ্য কনক্লুশন ইজ এ। তুমি কি বললে বলো? হ্যাঁ ম্যাম, এটা আমি বি ম্যাডাম বি হচ্ছে ম্যাম বলছি। এটা। কেন বলছি ম্যাডাম, আই কোনটা বচন বলছো যদি তুমি, কোনটা বলছো? বি তুমি কোনো হবে ম্যাম এটা। বি? হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাম। বি হবে। দাঁড়াও, দ্য কেননা কনক্লুশন ইজ নেগেটিভ উইথ অ্যান অ্যাফার্মেটিভ মেজর প্রেমিস বি। দাঁড়া এখানে আমাকে একটু ভেবে নিতে দাও, তুমি যখন বলেছো আমি একবার চেক করে নিই। দ্য কনক্লুশন ইজ নেগেটিভ, কনক্লুশন যদি নেগেটিভ হয়, হ্যাঁ, আর উইথ অ্যান অ্যাফার্মেটিভ মেজর প্রেমিস। অ্যাফার্মেটিভ মেজর প্রেমিস হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ প্রেমিস এ হতে পারে, আই হতে পারে, আর নেগেটিভ প্রেমিস হলে ই হতে পারে, ও হতে পারে। হ্যাঁ, এবার তোমাকে বলছে অবৈধ সাধ্য দোষ, মানে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, হ্যাঁ, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। হুম, হ্যাঁ বলো এবার, চিনু বলো। হ্যাঁ ম্যাডাম, তার কারণটা হচ্ছে যে ডি হবে না এই কারণে যে আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, আর হুম, এ বচনের হচ্ছে উদ্দেশ্যপদ ব্যাপ্য, কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য পদে পক্ষ থাকে, সাধ্যপদ থাকে না, পক্ষপদ থাকে। পক্ষপদ থাকে, তাহলে হ্যাঁ। যে পদ আশ্রয় বাক্য, হ্যাঁ, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, তার মানে আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়। আই বচনে যেখানেই থাকুক না কেন, উদ্দেশ্য হোক বিধেয় হোক, যেখানেই থাকুক না কেন, সিদ্ধান্তে এসে সে তো ব্যাপ্য হচ্ছে না। তাহলে তো এখানে নিরপেক্ষ ন্যায়ের যে 10টা নিয়ম আছে, যে নিয়মটা এটা বলে যে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে কোনো মতেই ব্যাপ্য হতে পারবে না। তার আচ্ছা, মানে হুম, আশ্রয় বাক্যে তো ঠিক ব্যাপ্য বলেছো হচ্ছে একটা, না, একদম। সিদ্ধান্তে এসেও ব্যাপ্য হচ্ছে না। হুম, আর এবার বিটা যদি বলো। বি হয় ম্যাডাম, সিদ্ধান্ত হ্যাঁ, যদি নম্বর, হ্যাঁ, সিদ্ধান্ত ম্যাডাম যদি নঙ্গর্থক হয়, নঙ্গর্থক বচনের ই বচন হলে তার দুটো পদই ব্যাপ্য, সেখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু ও নেই। বচন হলে তার বিধেয় পদ ব্যাপ্য। এখানে সিদ্ধান্তে আমি ই বা ওকে নিচ্ছি, আমার বিধেয় পদটা ব্যাপ্য হচ্ছেই। আর প্রধান যুক্তি বাক্য ম্যাডাম যদি সদর্থক হয়, সদর্থক বচনের হচ্ছে উদ্দেশ্য পদ ব্যাপ্য মানে এ বচনের, আর আই বচনও সদর্থক বচন, কিন্তু আই বচনের কোনো পদই ব্যাপ্য নাই। আই হুম, বচন যদি থাকে তাহলে ম্যাডাম কোনো পদই ব্যাপ্য নয়, কিন্তু সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যাচ্ছে। ই বা হুম, ও যেটাই নিই না কেন, বিধেয় হুম, পদটা যেহেতু সাধ্যপদ তাই ব্যাপ্য হয়ে যাচ্ছে। হুম, আর যদি এ নেওয়া হয় ম্যাডাম, তাহলেও যদি এ বচনের উদ্দেশ্য পদে বসে থাকে সাধ্যপদ, তাহলে সেখানে ব্যাপ্য হচ্ছে, আবার এখানে এসেও ব্যাপ্য হচ্ছে, এতে সমস্যা হচ্ছে না। কিন্তু ম্যাডাম যদি আই বচন নেওয়া হয়, এতেও হতে পারে যদি এ বচনের বিধেয়তে থাকে, কারণ অব্যাপ্য পদটা সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যাচ্ছে। এ বচনের বিধেয় পদ অব্যাপ্য, বিধেয়তে যদি প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ থাকে, কিন্তু সিদ্ধান্তে এসে সে ব্যাপ্য হয়ে আচ্ছা তুমি যাচ্ছে। আমাকে বলো তাহলে যে নিরপেক্ষ নিয়ম। কনক্লুশনে, তুমি কনক্লুশনে কোন প্রপোজিশনটাকে রাখছো নেগেটিভ, আর মানে আশ্রয় বাক্যে কোন প্রপোজিশনটাকে অ্যাফার্মেটিভ রূপে রাখছো বলো। ম্যাডাম ই বা ও যে কোনোকেই রাখা হলেই ম্যাডাম এটা অবৈধ, মানে সাধ্য দোষটা এখানে হবে। ই বা ও, ই বচনে তো দুটো কারণ পদই ম্যাডাম ব্যাপ্য। ই বচনের দুটো পদই ব্যাপ্য, আর ও হ্যাঁ, বচনের ম্যাডাম বিধেয় পদ ব্যাপ্য। বিধেয় পদ ব্যাপ্য, আর হ্যাঁ। সিদ্ধান্তের বিধেয়তেই সাধ্যপদ থাকে। হ্যাঁ, 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 তাহলে ম্যাডাম আই বচনের তো কোনো পদই ব্যাপ্য নয়, দুটো পদই অব্যাপ্য, অথচ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যাচ্ছে। কিন্তু নিয়মে বলা আছে যে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে কোনো মতেই ব্যাপ্য হতে পারবে না। মানে আশ্রয় বাক্যে হতে পারে ব্যাপ্য এটা, নয় অথচ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছে, কারণ হতে পারে হ্যাঁ এটা, ম্যাম, এটাই হবে মনে হচ্ছে। হতে পারে, কারণ মাঝখানের তুমি যদি একটা অন্য প্রপোজিশন রেখে দাও, মানে ইউনিভার্সাল প্রপোজিশন রেখে দাও, মানে সেকেন্ড আশ্রয় বাক্যে কোনো অসুবিধা হবে না। ফার্স্ট আশ্রয় বাক্যে তুমি যদি এটা রাখো সিদ্ধান্তে, এটা হতে পারে এটা। হ্যাঁ, এটা ঠিক কথা, তুমি ঠিক বলেছো এটা, যে কনক্লুশনের মানে মানে সিদ্ধান্তের যেটা পক্ষ সেটা তো এইদিকে থাকবে, ঠিক আছে, সাধ্য তো ওইদিকে থাকবে, মানে বিধেয় স্থানে সাধ্য থাকবে, আর পক্ষ উদ্দেশ্য স্থানে তো পক্ষ থাকবে। হুম, দ্য কনক্লুশন ইজ নেগেটিভ উইথ দ্য অ্যাফার্মেটিভ মেজর প্রেমিস। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে, হতে পারে এটা। আমি ওই ভেবে করেছিলাম যে মেজর প্রেমিস ক্যান বি আই প্রপোজিশন, তাহলে কোনোটাই হলো না। আর কনক্লুশন এ, এ যদি হয়, ওইভাবে আমি করেছিলাম। হ্যাঁ, এটা তো ঠিক কথা যে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে তো পক্ষপদ থাকে, সিদ্ধান্তের বিধেয় স্থানে তো সাধ্যপদ থাকে, ঠিক আছে, তাহলে তো ওখানে ওটা হতে পারে। দ্য কনক্লুশন ইজ নেগেটিভ উইথ ম্যাম অ্যান ওটাই অ্যাফার্মেটিভ ঠিক মেজর হবে মনে প্রেমিস। হচ্ছে। হ্যাঁ, সিদ্ধান্ত নঙর্থক আর প্রধান যুক্তিবাক্য সদর্থক, হতে পারে এটা। এ বি ইজ দ্য কারেক্ট আনসার, হতে পারে, হ্যাঁ হবে। 39-এর বি, এই জন্য তো বললাম যে এখানেই তো আমি দেখে দেখে বলছি, কোনো জিনিস তো আমার ভুল হতে পারে, হ্যাঁ, সেটাকে রেকটিফাই করে নিও, সেটাই আমি তোমাদের বললাম। যে আমি বলছি ধ্রুব সত্য হিসাবে, সেটা তো হতেই পারে না কখনো,
ঠিক আছে, আমিও তো কোনো জিনিস দেখেই বলছি তোমাকে সবসময়। হ্যাঁ, এটা মাথা থেকে বেরিয়েছিল আমার যে হ্যাঁ, আশ্রয় বা সিদ্ধান্তের উদ্দেশ্য পদে তো তোমার ইয়ে থাকে, ঠিক আছে, পক্ষপদ থাকে, আর ওটাতে তো সাধ্যপদ থাকে। ঠিকই বলেছো। যাই হোক, আমাদের অনেকটা পরিমাণে আলোচনা আজকে হলো। পুরোটাই মোটামুটি কভার করা গেল আজকের ক্লাসে। তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে। দু একটা প্রশ্ন বাদ থেকে গেল, সেই প্রশ্নের আনসার আমি একদমই ইউটিউবের কমেন্ট বক্সে লিখে দেবো। দু একটা প্রশ্নের আনসার বাদ গেছে আমাদের। হ্যাঁ, তো সেটা আমরা লিখে দেবো আমি, ঠিক আছে, দু একটা প্রশ্নের আনসার। আর বলো, তোমাদের আর কিছু যদি বলার থাকে বলো। ম্যাম, হলো মোটামুটি একটা জায়গায় এসে তো আমরা দাঁড়ালাম নাকি? হ্যাঁ এত ম্যাম, প্রশ্নের উত্তর করা না খুব ডিফিকাল্ট, জানো তো। হ্যাঁ ম্যাম। ম্যাম, হ্যাঁ, বলছি কি একটা পরীক্ষার সময় এই চাকরির পরীক্ষা দিতে গিয়ে আমি প্রতিবার একটা প্রবলেম ফেস করি। এই প্রবলেমটা কি করে সলভ করব একটু কি যদি বলতেন। কি সেটা হচ্ছে যে মানে শেষের দিকে ফার্স্ট হুম। পেপারেও তাই শেষের দিকে, আর সেকেন্ড পেপারের 1 ঘন্টা পর থেকেই প্রচন্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। টেনশন থেকে হয় এগুলো, টেনশন করবে না। না ম্যাম, তখন আমি টেনশন করব কেন? আমি তো অল্প পড়ে গেছি, টেনশন হওয়ার কারণই নেই। যেটুকু জানি সেইটুকুই তো উত্তর দেব। এইবার না, কিছুতেই মানে দিয়ে ওই করতে গিয়ে না মানে ম্যাম আমি আজকে দেখছি যে ম্যাম ওই কান্টের ওই কোশ্চেনটা যে পূর্বতসিদ্ধ ছি ছি ও ছি সংশ্লেষক ছি ছি ছি, বচন। যারা যারা ম্যাম, এটা ভুল করেছো তাদের আর ম্যাম, কিছু আবার বলার নেই, পড়াশোনা ম্যাম, এবার ছেড়ে দাও তাদের। ম্যাম সংশ্লেষক পূর্বত সিদ্ধ বচন আমি দেখেছি, ঠিক আছে। দিয়ে পরের লাইনে দেখেছি সম্ভব, আমি ভেবেছি পরের লাইনে ওই একই কথা বলেছে, ঘুরিয়ে বলেছে। দিয়ে মানে আমি দেখেছি ঠিকই, মনেও ভেবেছি, অপশনে গিয়ে ভুল করে দিয়েছি। অপশনে গিয়ে আমি ভুল যার করে কোশ্চেন দেখেও দিয়েছি। আমি বলছি, ধরো তা আমিও ভাবছি যে কি করলো এটা, সি নাম্বার আনসার করলো কেন, ধরো আমারই মাথা খারাপ হচ্ছে, মানে আমি ভুল জানি, মানে আমার এটা মনে হচ্ছে তখন মানে যে আমিও ম্যাম ভুল আমার ওটা জানি। মুখস্থর মতো হয়ে গেছিল ম্যাম, যে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন পূর্বত সিদ্ধ সম্ভব। সংশ্লেষক বচনকে হ্যাঁ, প্রতিষ্ঠা করাই তো সম্ভব। কান্টের দর্শনের আসল হ্যাঁ, উদ্দেশ্য। হ্যাঁ ম্যাম সম্ভব, এটা আমার মুখস্থ হয়ে গেছিল, কিন্তু ওই মানে পরের লাইনে যে পস্টেরিয়র আছে প্রায়োরাই মানে এ প্রায়োরাই নেই, সেটা আমি আর মানে কি জানি আমার মাথা থেকেই উড়ে গেছে বা দেখিনি হয়তো। আচ্ছা, উড়েছে উড়েছে, এবার আবার এই নতুন একটা। করে সুন্দর করে হ্যাঁ ম্যাম, পড়াশোনা করতে শুরু করো। অনেক হয়েছে, হ্যাঁ ম্যাম। প্রশ্ন আর ম্যাম মেলানো হলো। এটা, ম্যাম এটা মানে সত্যি জানা কোশ্চেন না, মানে কিছুতেই তখন এটা মনে সোজা আসে প্রশ্ন না। ছিল, এটা ভুল করে আসাটা হ্যাঁ, খুব দুঃখকর। হ্যাঁ, অনেক প্রশ্ন এটা ভুল এটা হতে সত্যি, পারে, হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন এটা ভুল করে আসা আফসোস। খুব দুঃখ। হ্যাঁ, এটা সত্যি আফসোস। আর প্লেটোর ওটাও মানে প্লেটোর পার্টিসিপেশন দেখলাম, মনে হলো ওটা করবই, সেই মুহূর্তে মনে হলো আইডিয়া ওটা বলেছে, দিয়ে ওখানে কি পার্টিসিপেশন নয় আছে শব্দটা ওটা আমি দেখি। পার্টিসিপেশন শব্দটা দিয়ে তো 4 নম্বর অপশনটা হয়ে যায়, আর কি দেখার হ্যাঁ, দরকার আছে? দুটো জগতের মধ্যে কি সম্বন্ধ? অংশগ্রহণের হ্যাঁ ম্যাম। সম্বন্ধ। তারপর অনেক কোশ্চেন ম্যাম এরকম দেখছি যে বিশেষের জানি না জগৎ, কিন্তু। বিশেষের জগৎ ধারণার জগতে অংশগ্রহণ করে। হ্যাঁ ম্যাম, এইটা মনেও ছিল, কিন্তু পরীক্ষার সময় যে কি হলো কে জানে। বেশ ম্যাম করেছো। আর ম্যাম হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে মানে কিছু কিছু কোশ্চেন আমরা জানি না, কিন্তু একটু মানে পড়ে বাংলাটা পড়ে হোক ইংলিশটা পড়ে বোঝা যাচ্ছে, অ্যান্সার সঠিক অ্যান্সারটা করা যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রেও ভুল করে এসেছি, মানে আমার এত খারাপ লাগছে না, কি বাংলা যে বাংলা হচ্ছে। কোনো জায়গায় কিন্তু ভুল আছে, যেটা দেখলাম, হ্যাঁ ম্যাম, বাংলা কোনো হ্যাঁ, জায়গায় ভুল আছে। মানে ওটাকে ট্রান্সলেট করতে গিয়ে ভুল হয়ে গেছে, আমার এমন এমন শব্দ ব্যবহার হ্যাঁ করা ম্যাম, আছে। বাংলা খুব শক্ত, বা ইংরাজিটা পড়ো বরং অনেক সোজা, ইংরাজি হ্যাঁ ম্যাম। অনেকই সোজা বাংলার থেকে। চাই আজকে তাহলে আজকের ক্লাসটা ইউটিউবে চলে যাবে, দেখে নিও, ঠিক আছে। কোনো কিছু যদি মনে হয় যে ভুল বললাম, হতে পারে না, যেমন সিনু একটা ভুল বের করলো, হতেই পারে। কোনো কিছু যদি ভুল মনে হয় সেটাও লিখে দিও, যে ম্যাম এই জায়গাটা মনে হচ্ছে এরকম হবে, তাহলে আমিও আরেকবার করে চিন্তা করার জায়গা পাবো, চিন্তা করার সুযোগ পাবো। আমিও তো খুব কম টাইমের মধ্যে এগুলো আনসার করছি, ধরো, ঠিক আছে। আহ, ম্যাম হ্যাঁ, বলছি যে জৈনদের ওই যে ওই কোশ্চেনটা বললো না, মেটাফিজিক রিলেটিভিস্টিক হ্যাঁ, প্লুরালিজম, ওই হ্যাঁ। কোশ্চেনটা করার সময় আমার মাথায় এটাই এসেছিল যে ও জৈন অধিবিদ্যা কিন্তু জৈন তাদের ওই জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকে অনিবার্যভাবে নিঃসৃত, না যৌক্তিকভাবে নিঃসৃত। না 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 না, নিঃসৃত নয়? জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকে তার অধিবিদ্যক মতবাদ নিঃসৃত না, তার নিঃসৃত নয়? আধিবিদ্যক মতবাদ থেকে আচ্ছা, তার জ্ঞানতাত্ত্বিক মতবাদ তা নিঃসৃত। ও উল্টোটা না? উল্টোটা। আচ্ছা যাই হোক, আমি ওইটা ভেবে করেছিলাম। না না, তার আধিবিদ্যক মতবাদ থেকে আমার আচ্ছা, মনে হলো আচ্ছা। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ও ভুল ঠিক বলছে, কিন্তু সিনিও ঠিক বলছে, কিন্তু কোনো হ্যাঁ, ভুল হ্যাঁ, বলছে না। হ্যাঁ, ওটাও অ্যাপ্রোপ্রিয়েট আনসার, আমার মনে হলো ওটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ঠিক আছে। হতেই পারে পর্ষদ এটা বলতে পারে রিয়ালিস্টিক ম্যাডাম প্লুরালিজম, এটা দুটোরই বলতেই পারে। আলোচনা আছে, কেননা একদম, ওখানে শুরু এক্স্যাক্টলি। এটা বলে শুরু করা হয়েছে যে জৈন মেটাফিজিক্স ইজ এ রিয়েলিস্টিক অ্যান্ড হ্যাঁ, রিলেটিভিস্টিক। একদম, একদম।
কিন্তু একদমই তাই। অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে রিলেটিভিস্টিকটা হচ্ছে। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আমি বলছি দুটোর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি। এবার হতে পারে যে যখন আনসার কি বেরোলো তখন আনসার কিতে ওটা বললো না, বললো রিয়ালিস্টিক, হতেই পারে দুটোর মধ্যে একটা ঠিক হবে। এক নম্বরটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, আমি এই অর্থে এটা বললাম। যিনি প্রশ্ন করেছেন তিনি মানে কিসের উপরে ভিত্তি করে দিয়েছেন তিনিই বলতে পারবেন। এক্স্যাক্টলি ঠিক ধরেছো। তিনি কিসের উপর ভিত্তি করে দিয়েছেন একমাত্র তিনিই বলতে পারবেন। দুদিন বাদেই তোমাদের ইয়ে বেরোবে, আনসার কি বেরোবে, তখন তোমরা দেখে নিতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু হ্যাঁ, প্রশ্ন এটা শিখিয়ে দিয়েছে পেপার 1 কে প্রচন্ড গুরুত্ব দিয়ে পড়তে হবে, পেপার 2 দিয়ে কোনো লাভ নেই। পেপার 1 গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর পেপার 1 পেপার 2 দুটোই এতটাই কনসেপচুয়াল প্রশ্ন, কনসেপ্ট জানতে হবে, ভালো করে বুঝতে হবে। এখানে কোনো রকমই মাল্টিপল চয়েস সলভ করার কোনো জায়গা নেই, ওপর পড়ারও কোনো জায়গা নেই, জায়গাই নেই এখানে। ওই ডেপথ পড়তে হবে, ভেতর থেকে পড়তে হবে, তবেই বুঝে বুঝে এর আনসার করে আসা সম্ভব, নচেত কোনোভাবেই সম্ভব নয়। পড়ো, ভালো করে পড়ো, পেপার 1ও পড়ো, পেপার 2ও পড়ো। আমি পেপার 1 ক্লাস খুব তাড়াতাড়ি এই মানে 1 তারিখ থেকে শুরু করব, তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, বলে দেবো পরে, এখন আমি আর কিছু বলছি না, অনেক রাত হয়ে গেছে। আমি ক্লাস রেকর্ডিংটা আজকে অফ করছি, ইউটিউবে দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে কোনো প্রশ্ন ভুল হচ্ছে আনসার, যতগুলো আমি আজকে আলোচনা করলাম, হতে তো পারে ভুল হতে পারে, সেটা আমরা চ্যাট বক্সে লিখে দিও যে ম্যাম এটার আনসার এটা হতে পারে। ঠিক আছে, এটা বলে দিও। হ্যাঁ, আজকে ক্লাস রেকর্ডিংটা এখানে অফ করছি।